আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নব আনন্দে জাগো আজি নবর বিকিরণে, শুভ্র সুন্দর স্মৃতি উজ্জ্বল নির্মল জীবনে। আজকে আমরা যেই চ্যাপ্টার পড়তেছি বা যেই চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে শ্বসন ও শ্বাসক্রিয়া। আজকে এখন আমরা লাইভে রয়েছি। আহ, খুবই দ্রুত যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি এবং হচ্ছে আজকে যেই অধ্যায়টা পড়বো সেটার টোটালি খুব সহজে জিনিসটা হচ্ছে আমরা আয়ত্ত করার চেষ্টা করব এবং টোটালি যত কৃত্রিমতা আছে সব কিছু বাদ। প্রথমে আমি একটা জাস্ট নর্মালি, যদি কেউ এখন হচ্ছে একটা প্রশ্ন আছে যে হচ্ছে এই ক্লাসটা কে করতে পারবে বা এই ক্লাসটা কার জন্য অ্যাকচুয়ালি। এই ক্লাসটা হচ্ছে এমন সেই সব বান্দার জন্যে বা বান্দির জন্যে, আমরা হচ্ছে জেন্ডার বৈষম্য করি না, এমন মানুষদের জন্য যারা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে জানতে চায় যে হচ্ছে এই জিনিসটা, এই অধ্যায়টার মধ্যে কি কি ইম্পর্টেন্ট আর কি কি ইম্পর্টেন্ট না। আজাইরা পড়ে আমাদের কখনোই কোনো দিন লাভ হবে না। তো আমরা সিলেক্টিভলি পড়বো, বাট যেইটা পড়বো সেটা একদম ডেপথে যায় পড়বো। তো এই ক্লাসটা বা এই লেকচারটা খুবই সংক্ষিপ্ত হবে, কিন্তু অনেক বেশি পরিমাণে ইনফরমেটিভ হবে। এবং যদি আশেপাশে ব্যাকগ্রাউন্ড থেকে কোনো সাউন্ড পান তাহলে বুঝবেন যে হচ্ছে আমার গোপন যেসব আহ, শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা তালি দিচ্ছে, দ্যাটস দ্য থিং। মানে কখনো যদি নয়েজ হয় তাহলে সেটা আমার দোষ না, ঠিক আছে? সেটা কারো একজনের দোষ। তো আমার না মেনলি। আচ্ছা, তো শুরু করতে যাচ্ছি আমাদের এই অধ্যায়টা। এবং এই অধ্যায়ের মধ্যে যেসব জিনিস ইম্পর্টেন্ট সেটা আমি জাস্ট একটু বলে দিই। আচ্ছা, আমি আপনাকে প্রথমে দেখাই দিই। এখানে হচ্ছে পেজ রয়েছে মাত্র খুব কম, খুব কম রয়েছে। পেজ খুব কম রয়েছে এবং সেটা হচ্ছে খুব দ্রুত শেষ করার আশা আমরা রাখি। তো যুক্ত হয়ে যান, যুক্ত হয়ে যান। ওকে, ওকে, যুক্ত হয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আহ, ঠিক আছে, ঠিক আছে, চলবে। আচ্ছা, আমরা হচ্ছে প্রথমে এরিয়া মার্কিংটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমরা একটা যুদ্ধে নামবো, সেই যুদ্ধে কোন দিক থেকে শত্রু আসবে আর শত্রুর কাছে কি রয়েছে সেই জিনিসটা যদি আমরা না জানি, যুদ্ধে হারবো কি জিতবো সেটা আগের পরের কথা। বাট সেইখানে একটা বড় লেভেলের একটা ইতস্তত আহ, বা থতমত খেয়ে যাওয়ার মতো একটা অবস্থা আমাদের অবশ্যই হইতেই পারে। তো সেই জিনিসটা থেকে বাদ হওয়ার জন্য আমরা হচ্ছে প্রথমে যে জিনিসগুলো জানতে চাবো বা যে জিনিসগুলো জানার চেষ্টা করবো সেটা হচ্ছে এরকম, যে এই অধ্যায় থেকে যেসব জিনিস আসবে সেটা হচ্ছে প্রথমত এই জায়গা থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যে এই বায়ু গ্রহণ আর ত্যাগ অঞ্চল, বায়ু পরিবহন অঞ্চল, শ্বসন অঞ্চল। আমি আপনাকে আশ্বাস দিচ্ছি, এই অধ্যায় যদি আপনি কখনো জীবনে দেখেনও না, তাও এই অধ্যায়টা সম্পূর্ণভাবে শেষ করে আমরা এই টেবিল থেকে উঠবো, কোনো কোনো কথা হবে না, ঠিক আছে? তো আমি আগে দেখাই নিই যে হচ্ছে কি কি পড়বো আমরা। ইজিলি ফার্স্টে একটা দর্শন থাকাটা আবশ্যক। এরপর এখানে হচ্ছে যেসব অঙ্গ রয়েছে সেই সব অঙ্গের কাজ কি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, এবং সেই সব অঙ্গের মধ্যে বৈশিষ্ট্য বা ইম্পর্টেন্ট কি জিনিস রয়েছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর এখানে একই জিনিস আহ, তারপরে হচ্ছে এখানে বিভিন্ন, এই যে এটা হচ্ছে আমরা মেইনলি হচ্ছে প্রধান অঙ্গসমূহের কাজ, এই জিনিসটা আমরা হচ্ছে ব্রিফলি জানার চেষ্টা করব। তারপর শ্বসনতন্ত্রের কাজ। তারপর হচ্ছে এখানে আহ, কি বলে এটা, বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসনের মধ্যে পার্থক্য, যেটা আমরা খুব আগে থেকে জানি, তাও আমরা একটা ধাক্কা দিয়ে তারপর চলে যাব। নাথিং রং। এরপর আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস এর কার্যক্রম কিভাবে সম্পাদিত হয় বা সেটার মেকানিজমটা কি সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করবো, দ্যাটস দ্য থিং। আচ্ছা, এরপর আরে আচ্ছা, ঠিক আছে, এরকম, ঠিক আছে। একই জিনিস, সেম সেম সেম, এই জিনিসটা। এরপর যদি আমি এই জিনিসটা বলি যে এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোন আহ, পৃষ্ঠাটা, আমি বলবো ভাইয়া এই পৃষ্ঠাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই পৃষ্ঠা থেকে কোটি কোটি বার, ঠিক আছে, লক্ষ কোটি বার পরীক্ষায় প্রশ্ন আসছে, ঠিক আছে? এখন হচ্ছে আপনি এটা মেডিকেলেও পাবেন অবশ্যই, অন্যান্য ভার্সিটিতেও পাবেন এবং আপনার কোচিংয়ের পরীক্ষাতেও পাবেন। সো এই জিনিসটা অন্য কিছু নাই পড়ি, এই জিনিসটা আমাদের মানে ঠোঁটস্থ থাকা উচিত। তো সেটা আমরা কোনো চিন্তা নেই, আমরা অটোমেটিকলি পড়ার পর এই ক্লাসের পর মনে হবে যে আপনি 100% এই অধ্যায়টা টোটালি শেষই করে ফেলছেন। তো এটা হচ্ছে আমার তরফ থেকে একটা আশ্বাস। জাস্ট ক্লাসটা করেন, খুব সীমিত সময়ের একটা ক্লাস, আর বিশ্বাস রাখেন সবার উপর, ঠিক আছে? এরপর হচ্ছে গ্যাসীয় পরিবহন এর বিষয়টা আমরা জানতে চাবো, মানে জানার চেষ্টা করব। তো এখানে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের মধ্যে কিভাবে পরিবহন হয় সেটা আমরা জানার চেষ্টা করব। তারপরে হচ্ছে আমরা শ্বাস সংযোগের ভূমিকা সম্পর্কে জানার চেষ্টা করব। তারপরে আর কি জানার চেষ্টা করব, আমরা হচ্ছে সাইনাস সম্পর্কে একটু জানার চেষ্টা করব। এটা হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিংস ইন দিস চ্যাপ্টার।
তো এবং শ্বসননালীর বিভিন্ন সমস্যা রয়েছে। এই সমস্যাগুলির ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ, নিম্ন শ্বাসনালীর সংক্রমণ, এখান থেকে অনেক প্রশ্ন আসে। এই প্রশ্নগুলি আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করব। আচ্ছা, তারপর হচ্ছে সাইনোসাইটিসের বিভিন্ন রকমের জিনিসগুলি এবং সেটার কারণ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে প্রতিকার, নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, বাট ইটস নাইস টু নো। ওটাইটিস মিডিয়া এর বা মধ্যকর্ণের সংক্রমণ সম্পর্কে আমরা ব্রিফলি জানার চেষ্টা করব খুবই অল্প সময়ে। এবং ঘুম যদি আসে তাইলে বুঝবেন যে এই ক্লাস শেষ হওয়ার আগে আপনার কখনো ঘুম আসবে না। এটা হচ্ছে একটা আহ, কি বলা যায়, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে থাকা উচিত। আচ্ছা, তারপর হচ্ছে এই অধ্যায়ে ধূমপায়ী আর অধূমপায়ীর ফুসফুসের ক্যান্সারের এক্স রে আর কি মেনলি চিত্রর পার্থক্য, নাইস টু নো অ্যাকচুয়ালি। আচ্ছা, তারপর ধূমপানজনিত জটিলতা, নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট বাট ইটস গুড। আচ্ছা, তো এটা কি শেষ নাকি কি হলো? আচ্ছা, এখানে আবার 21 নম্বর পেজটা আবার কোথেকে আসলো? কাট। আচ্ছা, ঠিক আছে, কৃত্রিম শ্বাস প্রশ্বাস এটাও জানার চেষ্টা করব, নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। তো এটার মাধ্যমে আমরা আমাদের অধ্যায়টা শেষ করব। তো প্রথমে আমরা একটা ব্রিফ আলোচনা দিয়ে নিলাম, এখন হচ্ছে আমরা শুরু করব আমাদের মেইন যুদ্ধ। তো সবাই একটু হাত পা ছড়ায় রেডি হয়ে যান, আজকে আমরা অনেক ভালো একটা জিনিস করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, সো সো শুরু হয়ে যাক আমাদের এই ক্লাসটা। আচ্ছা, মানুষের শ্বসনতন্ত্র, এই শ্বসনতন্ত্র 3 ভাগে ভাগ করা যায় তার প্রত্যেকটা অংশ বা অঞ্চল হিসেবে, ঠিক আছে? এখন হচ্ছে বায়ু গ্রহণ অঞ্চল, ত্যাগ অঞ্চল, বায়ু পরিবহন অঞ্চল এবং শ্বসন অঞ্চল, এই 3টা মুখস্থ করা খুবই কঠিন আমি বলতে পারি। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে সম্মুখ নাসারন্ধ্র, আমি এই জিনিসটা বলার চেষ্টা করতেছি যে আপনি যদি মাঝখানেরটা বলতে পারেন তাহলে আপনার 2 সাইডেরটাই কমপ্লিট হয়ে যাবে। কিভাবে? দেখেন, বায়ু পরিবহন অঞ্চল মানে সেই সব অঞ্চল যেসব অঞ্চলে বায়ু বা কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন সেগুলি হচ্ছে পরিবাহিত হচ্ছে। এখন আপনার কি মনে হয় যে কি কি জিনিস আপনার এখানে পরিবহন হওয়ার কথা? ট্রাকিয়া, ব্রঙ্কাই, প্রান্তীয় ব্রঙ্কিউল, ট্রাকিয়া আর ব্রঙ্কাই। ট্রাকিয়া মানে কি? শ্বাসনালী। ব্রঙ্কাই মানে কি? ব্রঙ্কাই হচ্ছে আহ, শ্বাসের একটা অংশ। আচ্ছা দাঁড়ান, আমি হচ্ছে একটু ভিজুয়ালাইজেশনের একটা চেষ্টা করি। আচ্ছা দেখেন, ধরেন এখানে ধরেন একটা কার্বন ডাইঅক্সাইড বা অক্সিজেন, অক্সিজেন মেনলি আমরা গ্রহণ করব। তো এটা প্রথমে যাবে হচ্ছে নাসা গহ্বরের দিক দিয়ে, মানে আমাদের নাকের ছিদ্র যেটা সেটার ভিতর দিয়ে যাবে। নাকের ভিতর দিয়ে যাওয়ার সময় এখানে একটা জায়গা রয়েছে, এটাকে বলা হবে ভেস্টিবিউল, ঠিক আছে? এই জায়গাটাকে বলা হবে ভেস্টিবিউল। আচ্ছা, ভেস্টিবিউলের পর এইখান থেকে ভেস্টিবিউল পার হয়ে যখন আমরা এই নালীটায় যাব তখন সেটাকে বলা হবে নাসা গলবিল। এই গলবিল, আমাদের যে গলবিল, যে গলবিলের মাধ্যমে আমরা হচ্ছে খাবার নিজের গলার মধ্য দিয়ে নিজের পাকস্থলীতে সরবরাহ করি, সেই গলবিলের মতো আরেকটা গলবিল রয়েছে যেটা হচ্ছে নাসা গলবিল। তো এই নাসা গলবিল মোস্টলি জিনিসটা একই, কিন্তু হচ্ছে এই নাসা গহ্বর থেকে এটা হচ্ছে কানেক্টেড হয়। তারপরে এখান থেকে এই জায়গাটা যেটা আমাদের যে একটা ছেলেদের বেশিরভাগ এই গলার উপরে একটা কি বলা যায়, একটা উঁচু জায়গা থাকে, সেটাকে বলা হয় এপিগ্লটিস, বা সেটাকে বলা হয় পুরুষদের অ্যাডামস অ্যাপেল। তো এই জায়গাটা সবাই ফিল করতে পারবে। এটা হচ্ছে নাসা গহ্বরের গহ্বরের পর। আচ্ছা, এই গহ্বরের পর যখন এটার নিচে যখন আপনি দেখতে পাবেন তখন দেখবেন যে হচ্ছে এই যেই উঁচা জায়গাটা, সেই উঁচা জায়গাটার নিচে একটু খাঁজ খাঁজ রয়েছে, এটাকে বলা হবে ষড়যন্ত্র। ষড়যন্ত্র, স্বর মানে কি? সাউন্ড বা মেলোডি, তাই না? এখন হচ্ছে আমরা সাউন্ড যদি আমরা উৎপন্ন করতে চাই তখন আমাদের কোনটার দ্বারস্থ হতে হবে? এটা কিন্তু একটা মেডিকেল প্রশ্ন, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তো এই প্রশ্নের উত্তরটা হচ্ছে এটা যে আমরা আমাদের মানুষের আহ, শব্দ উৎপাদন কোথা থেকে হয়? ষড়যন্ত্র থেকে। কোথা থেকে হয়? ষড়যন্ত্র থেকে। আচ্ছা, এই ষড়যন্ত্র থেকে যদি একটু নিচে নামি তাহলে হচ্ছে সেটা হচ্ছে শ্বাসনালী। শ্বাসনালী কি? এই যে এই ষড়যন্ত্র, এই যে গলবিল, গলবিলটা হচ্ছে নামতে 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 2 ভাগ হয়ে গেছে, ঠিক আছে? আমাদের ফুসফুস কয়টা? 20টা? না, 2টা, তাই না? এই 2টা ফুসফুসে এই যে গলবিলটা, গলবিলটা হচ্ছে নামতে নামতে একবারে গলবিল যখন শেষ হয়েছে তখন সেখানে হচ্ছে তৈরি হয়েছে ট্রাকিয়া, বা সেই জায়গাটা বলা হয় ট্রাকিয়া। এই ট্রাকিয়াটা যখন 2 ভাগ হয়ে যায় এবং 2 ফুসফুসের মধ্যে ঢুকে যায় তখন সেটাকে বলা হয় ব্রঙ্কাস। ব্রঙ্কাস, যে এইটা হচ্ছে যে মেইনটা যখন ভাগ হয়ে যায়, যে 2 ভাগে ভাগ হয়ে যায় সেটাকে বলা হয় ব্রঙ্কাস বা প্রাইমারি ব্রঙ্কাস, ঠিক আছে? এখন এই ব্রঙ্কাসটা, এই যে আমার পয়েন্টারের দিকে লক্ষ্য করবেন, এই ব্রঙ্কাসটা যখন আবার অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যায় তখন সেটাকে বলা হয়, আমরা সেটাকে বলবো আমরা ব্রঙ্কিওল। এবং ব্রঙ্কিওলের মাধ্যমে কি হয়? এই যে আহ, ইটা আমাদের যে শ্বাসটা, যে আমরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বা অক্সিজেন নিচ্ছি বা দিচ্ছি, সেইটা আমাদের
ফুসফুসের মধ্যে যেই প্রত্যেকটা কোষ রয়েছে যেটাকে বলা হয় আমরা অ্যালভিওলাস বলি, সেই অ্যালভিওলাসের মধ্যে এই সব বায়ুগুলি সরবরাহ হয়ে যায়। তো এটা হচ্ছে ব্রঙ্কিওলের কাজ। এই বিভক্ত হয়ে যাওয়া ব্রঙ্কিওলের কাজই হচ্ছে এটা। আর অ্যালভিওলাই বা অ্যালভিওলাস জিনিসটা কি? ফুসফুসের কার্যগত একক, মানে যেমন হচ্ছে জীবের কাজের একক, জীবের কার্যের একক কি? কোষ। এরকম ফুসফুসের কার্যের একক কি? অ্যালভিওলাস। এটা হচ্ছে মেন, যে ফুসফুসের কার্যের একক কি? অ্যালভিওলাস। এটা কিন্তু মেডিকেলে আসছে, যেটার জন্য আমি হচ্ছে এটাকে বেশি হাইলাইট করতেছি। আচ্ছা, ঠিক আছে। তো তো অ্যালভিওলাস হচ্ছে কি বলা যায়, ফুসফুসের কার্যকরী একক। আর ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা, যেটা হচ্ছে আমাদের বুক আর পেটকে ভাগ করে রাখে, এটাও হচ্ছে একটা মেডিকেল প্রশ্ন, ঠিক আছে। ডায়াফ্রাম হচ্ছে বুক আর পেটের মাঝখানের একটা পর্দা, যে পর্দার মাধ্যমে আমাদের উদর এবং বক্ষ দুই অংশ ভাগ হয়ে থাকে। আচ্ছা, তো এটা হচ্ছে জিনিসটা হচ্ছে মেইনলি এটা। তো এখন আমরা চলে আসি আমাদের পড়ার মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা একটু পরে আসি, আগে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, আমরা যে বললাম যে আমাদের নাসা গহ্বর যেটা, সরি, আমাদের যে নাসা গহ্বর যেটা, এই নাসা গহ্বরটা যখন নাসা রন্ধ্র বা নাসার ছিদ্রটা দুইটা রয়েছে আমাদের ছিদ্র, তাই না? এই দুইটা ছিদ্রের মাঝখানে যে আমাদের যে একটা অংশ রয়েছে সেটাকে বলা হয় ন্যাসাল সেপ্টাম। এই ন্যাসাল সেপ্টামের মাধ্যমে আমাদের নাকটা সেপারেট হয়ে যায়, দুইটা ছিদ্র সেপারেট হয়ে যায়, এবং দুইটা ছিদ্রের মাধ্যমে দুইটা আহ, কি বলা যায়, আহ, দুইটা রাস্তা তৈরি হয়, যেই দুইটা রাস্তার মাধ্যমে আমাদের শ্বাস আমাদের বডিতে চলে যায়, আমাদের বিভিন্ন কোষে চলে যায়। এটা হচ্ছে এটার মূল কাজ, ঠিক আছে। এই ব্যবধায়ককে বলা হয় ন্যাসাল সেপ্টাম। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে উন্মুক্ত থাকে এবং বায়ুর প্রবেশ করে। মেইন কাজ হচ্ছে এটা, আমাদের মেইন জিনিসটা হচ্ছে কাজ। আর এটা কোথায় অবস্থিত একটার পর একটা, সেই জিনিসটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। আচ্ছা, নাসা গহ্বর, আমাদের নাকের যে ক্যাভিটি বা আমাদের নাকের যে গহ্বরের ভিতর ঢুকলাম, মানে এই নাসার ছিদ্র যেটা, ছিদ্রের মধ্যে এই ছিদ্রটাই মেনলি হচ্ছে নাসা গহ্বর, ঠিক আছে। আর এই নাসা গহ্বরের মধ্যে একটা কোষ থাকে, সেটাকে বলা হয় অলফ্যাক্টরি কোষ। অলফ্যাক্টরি কোষ আমরা যদি নবম অধ্যায় পড়ি, নবম অধ্যায় এই অলফ্যাক্টরি কোষ নিয়ে ব্রিফলি, মানে একদম বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবং অলফ্যাক্টরি কোষ এর মেইন কাজ কি? অলফ্যাক্টরি স্নায়ুর মেইন কাজ কি? ঘ্রাণের অনুভূতিটাকে নিজের করে নেওয়া, এটাই হচ্ছে মেন কথা, ঘ্রাণের অনুভূতিটাকে আপন করে নেওয়া। তো অলফ্যাক্টরি কোষ বা নাসা গহ্বরের মাধ্যমে আমরা ঘ্রাণ নিয়ে থাকি, মেন কথা হচ্ছে এটা। তো এটার কাজ কি হতে পারে? অলফ্যাক্টরি কোষ আছে যেহেতু, এখানে অলফ্যাক্টরি কোষ যেহেতু থাকে, তাই আমরা ঘ্রাণ উদ্দীপনা গ্রহণে সাহায্য করতে পারি নিজের মাধ্যমে। আচ্ছা, তারপরে পশ্চাৎ নাসারন্ধ্র, এই যে নাসা গহ্বর ছিদ্রটা এখান দিয়ে ঢুকলো, এখান থেকে আসলো, এবং এইখানে পশ্চাৎ মানে গলবিলের লাস্ট পর্যায়ে, যেখানে গলবিলের মধ্যে উন্মুক্ত হবে, সেই জায়গাটাকে বলা হয় পশ্চাৎ নাসারন্ধ্র। এবং এটাকে আদর করে, পেয়ার করে মানুষ বলে হচ্ছে এটাকে কোয়ানা। এই জিনিসটাও মেডিকেলে এসেছে। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট, যে পশ্চাৎ নাসারন্ধ্রকে আরেক নামে কি ডাকা হয়, সেটাকে বলা হচ্ছে কোয়ানা বা পশ্চাৎ নাসারন্ধ্র। এটার কাজ কি? এসব ছিদ্র বাতাস নাসা গলবিলে প্রবেশ করে, মানে এটা বললাম যে নাসা গলবিল যে এটা লাস্ট প্রান্তটা, এটার আর নাসা গহ্বরের লাস্ট প্রান্তটার নাম হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র যেহেতু, এবং সেটার মাধ্যমে যে বায়ুটা সেটা হচ্ছে ওখানে প্রেরিত হয়। দ্যাটস ইনাফ। আচ্ছা, নাসাগোলাবিল কি? এই জিনিসটা বললাম যে হচ্ছে এটা এখানে উন্মুক্ত হবে এবং সেটা হচ্ছে ট্রাকিয়া পর্যন্ত আসবে, এটা হচ্ছে এটা নাসাগোলাবিলের মূল কাজ। আচ্ছা, ষড়যন্ত্র পর্যন্ত বিস্তৃত, মেনলি ষড়যন্ত্র পর্যন্ত বিস্তৃত। ষড়যন্ত্রের পরের যে অংশটাকে, যেই পরের অংশটা থাকে সেটাকে বলা হয় ট্রাকিয়া। ট্রাকিয়া মানে কি? শ্বাসনালী। ট্রাকিয়াকে বলা হয় শ্বাসনালী। আচ্ছা, ষড়যন্ত্র বা ল্যারিংস, এটা হচ্ছে তিন ধরনের তরুণাস্থি দিয়ে গঠিত: থাইরয়েড, ক্রিকয়েড এবং অ্যারিটিনয়েড। এটাকে যদি আমরা মনে রাখতে চাই, তাহলে আমাদের এটাকে বলতে হবে আমাদের একটা ছোট্ট একটা নেমোনিক্স দিয়ে আমরা মনে রাখতে পারি, সেটা হচ্ছে ক্যাট। ক্যাট, কিরে ভাই, ক্যাট। আচ্ছা, সি ফর ক্রিয়েটিনয়েড, এ ফর ক্রিকয়েড, এ ফর অ্যারিটিনয়েড, আর টি ফর থাইরয়েড, ঠিক আছে। তো ক্যাট দিয়ে আমরা হচ্ছে এই জিনিসটাকে সম্পূর্ণভাবে মনে রাখতে পারবো, যে হচ্ছে ষড়যন্ত্রের মধ্যে তিনটা তরুণাস্থি থাকে। এই তরুণাস্থিকে বলা হয়, এই তিনটা তরুণাস্থির নাম কি সেটা আমরা ক্যাট দিয়ে মনে রাখতে পারবো, বা টিসিএ চক্র বা ক্যাট, যে কোনো কিছু একটা। তো সেটার মাধ্যমে থাইরয়েড, ক্রিকয়েড এবং অ্যারিটিনয়েডের নামটা আমরা মনে রাখতে পারবো। আচ্ছা, এগুলোর মধ্যে থাইরয়েড হচ্ছে সবচেয়ে বড়,
মেন কথা হচ্ছে থাইরয়েড হচ্ছে সবচেয়ে বড়, ঠিক আছে। আর এই যে পুরুষের গলার সামনে উঁচা একটা স্থান থাকে, এই উঁচা একটা স্থানটাকে বলা হয় অ্যাডামস অ্যাপেল, যেটা হচ্ছে আমাদের ডেন্টালের ১৬-১৭তে আসছে। আচ্ছা, ষড়যন্ত্রের উপরে থাকে ছোট এপিগ্লটিস এবং মিউকাস আবরণীয় ৬টা স্বররজ্জু বা ভোকাল কর্ড থাকে। আমাদের ভোকাল কর্ড কয়টা থাকে? এটা একটা অনেক বড় একটা প্রশ্ন। অনেকে লিখে ৬ জোড়া, কিন্তু এখানে ৬ জোড়া না, এটা হচ্ছে কয়টা? এটা হচ্ছে ৬টা। কয়টি? ৬টি। ৬টি শ্বাসরজ্জু বা ভোকাল কর্ড দিয়ে ভোকাল কর্ড আমাদের গলার মধ্যে থাকে, স্বরযন্ত্রের মধ্যে থাকে। তো এটা হচ্ছে এটার কাজ। আর এটার কাজ এটার কাজ হিসেবে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে মেইন কাজটা হচ্ছে শব্দ সৃষ্টি করা। আচ্ছা, আর এপিগ্লটিস খাদ্য আমাদের ষড়যন্ত্রের মুখটি বন্ধ করে দেয়। এপিগ্লটিস কি? এপিগ্লটিস আমাদের যখন মুখের মধ্যে যখন দেখা যায়, তখন হচ্ছে একটা মাংসপিণ্ড, ঝুলন্ত মাংসপিণ্ড আমরা দেখতে পাই। সেই ঝুলন্ত মাংসপিণ্ডটাকে বলা হয় এপিগ্লটিস। এটা হচ্ছে এটার মূল পরিচয়। এবং এই এপিগ্লটিসটার কাজটা কি? এই কাজটা হচ্ছে এপিগ্লটিস আমাদের যে অন্ননালী আছে, আমাদের যে ট্রাকিয়া আছে, যেমন দেখেন আমাদের যেই ট্রাকিয়া আছে, ধরেন যে হচ্ছে এটা ধরেন আমাদের ট্রাকিয়া, ট্রাকিয়া মেনলি সি আকৃতির, ঠিক আছে। সি আকৃতির ধরেন যে হচ্ছে এটা এরকমভাবে 3D হিসাবে দিলে এটা এরকম আসে। তো যাই হোক, ঠিক আছে, এটা হচ্ছে ধরেন ট্রাকিয়া। এই ট্রাকিয়ার পিছনে আরেকটা নালী থাকে, এই নালীকে বলা হয় অন্ননালী, ঠিক আছে। এটাকে বলা হবে অন্ননালী, ঠিক আছে। এই অন্ননালীতে আমরা যখন শ্বাস নিচ্ছি তখন কিন্তু আমাদের শ্বাস আমাদের অন্ননালীতে চলে গেলে সেটা একটু সমস্যা হয়। বা অন্ননালীর আমরা যখন খাই তখন আবার খাবার যদি আমাদের শ্বাসনালীতে চলে আসে তখন কিন্তু ওইটাতেও আরও বড় বড় সমস্যা। এই সমস্যাটা এড়ানোর জন্য আমাদের যে এপিগ্লটিস বা আলজিহ্বা রয়েছে, উপজিহ্বা রয়েছে, এই উপজিহ্বাটা কি করে? এইখানে এইখানে বসে পড়ে যখন আমরা খাওয়ার সময় হয় তখন ওইখানে এসে বসে পড়ে। এর মাধ্যমে খাবার হচ্ছে কখনো এই শ্বাসনালীর মধ্যে পৌঁছাইতে পারে না, মানে শ্বাসনালী বন্ধ করে দেয়। তাইলে এটা তাইলে হচ্ছে যে এপিগ্লটিস সেটা আমাদের নিচে খাবার যেতে একটা বন্ধ্যাত্ব সৃষ্টি করে, একটা হচ্ছে বাধ্যবাধক, কি বলা যায় এটা, বাধা সৃষ্টি করে। তাইলে আমাদের নাকে যদি আমাদের খাবার উঠে সেটাও তো অনেক সময় উঠে, এইটা কোন এমন অঙ্গ আছে যেটা হচ্ছে এটা বন্ধ করে? দ্য আনসার ইজ কোমল তালু। মেন হচ্ছে এটা সফট প্যালেট। আমাদের যে এটা মনে রাখার একটা সহজ বিষয় যে হচ্ছে আমাদের যে গলার মধ্যে এই সাইডে উপরের সাইডে যখন দেখব তখন হচ্ছে দেখতে পাবো আমাদের একটা কোমল একটা জায়গা রয়েছে। এই কোমল জায়গা মানে ধরলে হচ্ছে মনে হবে যে এটা একটা তুলতুলা জায়গা। এই তুলতুলা জায়গাটাই আমাদের খাবারটা মুখের উপরে বা নাকে চলে যাইতে বাধা দেয়। মানে খাবারটা না আমাদের শ্বাসনালীতে যাচ্ছে, না আমাদের নাকে যাচ্ছে। তো the creation of God is obviously the best and we should appreciate it, and that's my thing. এটা আমার পার্সোনাল অপিনিয়ন যে এটা অনেক বড় একটা জিনিস যেটা আমাদের শেখা উচিত ছিল। আচ্ছা, তো মূল কথা এটাই যে এপিগ্লটিস আমাদের শ্বাসনালীতে খাদ্য চলে যাইতে বাধা দেয় এবং যেই কোমল তালু রয়েছে আমাদের গলার এই সাইডে, আমাদের এই সাইডে ধরেন এই উপরের সাইডে যে একটা কোমল তালু রয়েছে, এই কোমল তালু আমাদের নাকে খাবারটা উঠতে বাধা দেয়। দ্যাটস অল। আচ্ছা, ষড়যন্ত্রে স্বর সৃষ্টি হয়, এটা তো একটা স্বাভাবিক একটা বাচ্চাদের মতো জিনিস যে ষড়যন্ত্রে কী সৃষ্টি হয়? স্বর সৃষ্টি হয়, দ্যাটস দ্য থিং। আচ্ছা, তো এর মাধ্যমে আমরা একটা বায়ু শ্বসন আর ত্যাগ অঞ্চল শেষ করলাম। আমরা মুখস্থ আমরা পরে করবো, সমস্যা নাই, কিন্তু জিনিসটা আগে বুঝে নিতে হবে, জিনিসটা একটু আয়ত্ত করতে হবে আমাদের মনের মধ্যে যাতে এটা গাইতে চায়। এটা হচ্ছে আমাদের পার্সোনাল কথা, ঠিক আছে। তাইলে বায়ু পরিবহন অঞ্চল, এটার মধ্যে ট্রাকিয়া, শ্বাসনালী বা ট্রাকিয়া রয়েছে। তো এইখানে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে ষড়যন্ত্রের পঞ্চম বক্ষদেশ কশেরুকা। আমাদের রিব বা কশেরুকা কয়টা আছে? 12টা। 12টা কশেরুকা, মানে 12 জোড়া কশেরুকা, এক সাইডে 12টা, এক সাইডে 12টা, 24টা। আর মাঝখানে যেই স্টার নাম রয়েছে সেই স্টার নাম মিলে মোট আমাদের বক্ষদেশে 25টা হাড় রয়েছে। এটা হচ্ছে আমাদের মূল কথা। কিন্তু এই মূল কথার মধ্যে পঞ্চম বক্ষদেশীয় কশেরুকা পর্যন্ত বিস্তৃত যেই জিনিসটা রয়েছে সেটাকে বলা হয় শ্বাসনালী বা শ্বাসনালী। আমরা এরকম বলতে পারি যে শ্বাসনালী কোন, একটা প্রশ্ন, ঠিক আছে, যে শ্বাসনালী আমাদের কততম কশেরুকা পর্যন্ত বিস্তৃত? বক্ষদেশীয় কশেরুকা বা, আচ্ছা সরি, বক্ষদেশীয় কশেরুকা, আমরা রিব রিব নিয়ে বলতেছিলাম, সরি। আমি হচ্ছে হার্টের সম্পর্কে বলার চেষ্টা করতেছিলাম, সমস্যা নেই, ওইটাও ঠিক আছে হার্টের কনটেক্সটে।
কশেরুকা মানে বক্ষদেশীয়, বক্ষদেশীয় মানে হচ্ছে সার্ভাইকাল কশেরুকা, সেটা হচ্ছে 5 নম্বর কশেরুকা। সার্ভাইকাল কয়টা কশেরুকা রয়েছে? 7টা কশেরুকা রয়েছে। সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম, ককিক্স। এর মধ্যে সার্ভাইকালের মধ্যে 7টা কশেরুকা রয়েছে, এর মধ্যে পঞ্চম কশেরুকা পর্যন্ত বিস্তৃত এই শ্বাসনালী বা ট্রাকিয়া। ঠিক আছে, এই ট্রাকিয়ার মধ্যে ইম্পর্টেন্ট একটা তথ্য হচ্ছে এইটার মধ্যে 15 থেকে 20টা তরুণাস্থি নির্মিত রয়েছে, এবং ট্রাকিয়া আমি যেটা বললাম যে সি আকৃতির, ট্রাকিয়া হচ্ছে কি সি আকৃতির। আচ্ছা, এর মধ্যে আমরা এতটুক ইজিলি শেষ করে ফেললাম। আরও ফাস্ট আমরা করব, কোনো সমস্যা নেই। জাস্ট জিনিসটা বুঝার পর আমাদের তো আর কোনো টেনশনই থাকতেছে না, বুঝে নেই, এটাই হচ্ছে মেন কথা। আচ্ছা, একটু কমেন্ট করি। আহ, হ্যাঁ, আমি বলি এটা হচ্ছে, আমি তো জিনিসটা বুঝাইতে পারছি কিনা। এই যে পশ্চাৎ নাসারন্ধ্র, এই জিনিসটাই হচ্ছে কোয়ানা। কোয়ানা আলাদা কোনো জিনিস না। যেমন ধরো হচ্ছে আহ, একটা মানুষের দুইটা নাম থাকতেই পারে, এরকম ভাবে এই অঙ্গটার নাম হচ্ছে কোয়ানা এবং পশ্চাৎ নাসারন্ধ্র দুইটাই। এটাই হচ্ছে মেন কথা। যদি বুঝাইতে পারি তাহলে ওকে লিখো, আমি পড়তেছি, সমস্যা নাই। আর এই যে আমরা যে ট্রাকিয়ার কথা পড়তেছিলাম, ট্রাকিয়ার মেইন কাজটা হচ্ছে তরুণাশ্রী নির্মিত হয় ট্রাকিয়া চুপসে যায় না। এটা হচ্ছে এটার একটা বৈশিষ্ট্য যে ট্রাকিয়া চুপসে যায় না কেন? কারণ তরুণাশ্রী রয়েছে। কয়টা রয়েছে তরুণাশ্রী? মাত্র বললাম 15টা থেকে 20টা। কোথায়? এই যে 15টা থেকে 20টি তরুণাশ্রী এখানে রয়েছে। এটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট এমসিকিউ অফ দিস চ্যাপ্টার। আচ্ছা, ঠিক আছে। ব্রঙ্কাস আমি যেটা বললাম যে এইখানে যে এই ট্রাকিয়াটা যখন দুই ভাগ হয়ে যাবে, এই দুইটা ভাগকে বা এই প্রাথমিক ভাগটাকে বলা হয় ব্রঙ্কাস। এই ব্রঙ্কাসটা যখন আবার অসংখ্য ভাগে ভাগ হয়ে যাবে সেটা হচ্ছে ব্রঙ্কিওল। আর এর মাধ্যমে আমরা বলতে পারবো যে হচ্ছে একে বহুবচনে ব্রঙ্কাই বলে, আর এক বচনে বলা হয় ব্রঙ্কাস, বা যে কোনো একটাকে বলা হয় ব্রঙ্কাস আর দুইটাকে বলা হয় একসাথে ব্রঙ্কাই। ঠিক আছে, এটা ফুসফুসের হাইলাম দিয়ে ফুসফুসে প্রবেশ করে, ফুসফুসের হাইলাম দিয়ে ফুসফুসে প্রবেশ করে। ঠিক আছে, হাইলাম দিয়ে ফুসফুসে প্রবেশ করে। আর এখন আমি আপনাকে একটা ফ্যাক্ট বলি যে হচ্ছে আমাদের ফুসফুস কয়টা আছে? দুইটা। দুইটার মধ্যে দুইটা কি সেম? আমি বলবো যে হচ্ছে না, দুইটা সেম না। কারণ কি? আমাদের ডান যে ফুসফুসটা রয়েছে, আমাদের ডান সাইডে যে ফুসফুসটা, সেটা বাম সাইডের ফুসফুসের চেয়ে একটু বেশি বড়, বা ডান সাইডের ফুসফুসটা বড় আর বাম সাইডেরটা ছোট। এটার কারণ কি? এটা একটা লজিক তো থাকারই কথা, তাই না? এখন লজিকটা হচ্ছে এটা, আমাদের বাম সাইডে কি রয়েছে? আমাদের পেয়ার, দিল, হার্ট। ঠিক আছে, হার্টটা অলরেডি আমাদের এখান থেকে, মানে বাম সাইডে তো না, মাঝখানে সাইডে যেহেতু একটা বিরাট অংশ ধারণ করে আছে, তার মানে এটা যে এই সাইডে যেটা, এখানে অনেক বড় একটা জায়গা আছে, রাইট? এই ডান সাইডে অনেক বড় জায়গা আছে, কিন্তু বাম সাইডের জায়গাটা একটু কম, তুলনামূলকভাবে একটু কম। এবং সেটার জন্য বাম সাইডের বেশিরভাগ জায়গা, আই মিন টু সে বেশিরভাগ অঙ্গ, প্রত্যেকটা অঙ্গ বাম সাইডে ছোট। কিন্তু একটা ব্যতিক্রম রয়েছে, সেটা হচ্ছে কি বলা যায়, শুক্রাণু, শুক্রাণু না সরি, শুক্রাশয়। ঠিক আছে, শুক্রাশয় বা টেস্টিস। এই টেস্টিসটা হচ্ছে বাম বাম সাইডে বড়, কিন্তু আদার যত কিছু আছে, লিভার তো একটাই আছে, কিডনি, ফুসফুস, তারপরে হচ্ছে কিডনি, ফুসফুস, এগুলি হচ্ছে সব ডান সাইডে বড়, বাম সাইডে একটু ছোট। অ্যান্ড দ্যাটস দ্য থিং। তো এখন স্বাভাবিকভাবে বিবেচনা করি যে এই যে বাম ফুসফুসের দুইটা খণ্ড হয়, এই খণ্ডটার মাধ্যমে ব্রঙ্কিওল দুই ধরনের হয়ে যায়, একটা প্রান্তীয় ব্রঙ্কিওল, একটা হচ্ছে শ্বসন ব্রঙ্কিওল। আচ্ছা, ঠিক আছে। তো এটার মাধ্যমে এটা শেষ করলাম। এরপর একটু জিনিসটা দেখি যে হচ্ছে ফুসফুসে আমি যেটা বললাম যে দুইটা লোব থাকে, দুইটা লোব বিশিষ্ট, না না সরি, ফুসফুস হচ্ছে সংখ্যায় দুইটা থাকে। ঠিক আছে, সংখ্যায় দুইটা থাকে এবং হালকা গোলাপি বর্ণের, মানে গোলাপি বর্ণের এবং স্পঞ্জের মতো নরম। তিনটা হচ্ছে তিন রকমের এমসিকিউ, মেন কথা হচ্ছে এটা। এখন বামটার বৈশিষ্ট্য যদি আমরা বলি তাহলে হচ্ছে এটার ওজন হচ্ছে 565, আর ডানটার ওজন হচ্ছে 625 গ্রাম। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, তো আমি যেটা বললাম যে ডান সাইডে বড়, তাহলে লোবও ডান সাইডে বেশি থাকবে, লোব ডান সাইডে বেশি থাকবে, সেগমেন্টও ডান সাইডে বেশি থাকবে। তো এখানে ডান সাইডে যেটা, ডান ফুসফুস, ডান ফুসফুসে লোব হবে 3টা, কিন্তু বাম ফুসফুসে একইভাবে লোব হবে 2টা। ঠিক আছে, বাম ফুসফুসে লোব হবে 2টা, আকারে ছোট, এবং ডান ফুসফুস আকারে বড়। ঠিক আছে, ফুসফুস কয় স্তর বিশিষ্ট এটা যদি বলি, ফুসফুসের যে পর্দা, সে পর্দাটা কয় স্তর বিশিষ্ট? সেটা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট। এবং ফুসফুসের পর্দাটাকে কি বলা হয়? ফুসফুসের পর্দাটাকে বলা হয় প্লুরা। এটা হচ্ছে মেইন। আর প্লুরাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, ভিতরের অংশটাকে বলা হয় ভিসেরাল প্লুরা,
আমরা যখন আমরা মেডিকেলে যাব তখন হচ্ছে যে জিনিসগুলি দেখতে পারবো, যেই অঙ্গগুলি, যেমন হচ্ছে প্রথম দিনই আমাদের যে হাতে বিভিন্ন রকমের অঙ্গ দিয়ে দিবে, যেমন ফার্স্টলি আমাদের হার্টই মেনলি দেয়। তো এই হার্ট যখন আমাদের দিবে, সেই হার্টটাকে হার্ট বলা হয় না, সেই হার্টটাকে বলা হয় ভিসেরা, বা আমাদের বডির ভিতরের যে অংশগুলি রয়েছে সবগুলোকে বলা হয় ভিসেরা। এর মধ্যে এই জন্যে এইটাকে বলা হয়, ভিতরের পর্দাকে বলা হবে ভিসেরাল প্লুরা, আর বাইরের পর্দাকে বলা হবে প্যারাইটাল প্লুরা। প্যারাইটাল মানে বাইরের ঝিল্লি, মেন কথা হচ্ছে এটা। আচ্ছা, চলবে। আর দুই স্তরের মাঝে একটা রস তৈরি হয়, সেটাকে বলা হয় প্লিউরাল রস। আর এটার মাধ্যমে এটাই। আর আমি যেটা বললাম যে ফুসফুসের মধ্যে ডান দিকে সব কিছু বেশি থাকবে, লোব হোক বা সেগমেন্ট হোক। লোব হচ্ছে 3টা, কিন্তু হচ্ছে বাম দিকে হচ্ছে 2টা। আবার সেগমেন্টও দেখবা যে ফুসফুসের সেগমেন্ট, ডান ডান ফুসফুসে 10টা, আবার বাম ফুসফুসে 8টা। তার মানে ডান ফুসফুসে বেশি। ডান ফুসফুসে কয়টা, সেগমেন্ট কয়টা, সেগমেন্ট হচ্ছে 10টা, আর বাম ফুসফুসে 8টা। এটা হচ্ছে মেন কথা। আচ্ছা, ট্রাকিয়ার এখানে হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস। প্রাইমারি ব্রঙ্কাস কোনটা, যে ওই যে প্রথম যে 2 ভাগ হয়, মেইন যে 2 ভাগ, সেটাকে বলা হয় প্রাইমারি ব্রঙ্কাস। আর এটার মাঝখানে এরপর যখন হচ্ছে আবার বিভক্ত হয়ে যাবে, তখন সেটাকে বলা হবে সেকেন্ডারি ব্রঙ্কাস বা লোবার ব্রঙ্কাস। আচ্ছা, সেটা হবে। আর সেকেন্ডারি ব্রঙ্কাস থেকে টার্সিয়ারি ব্রঙ্কাস বা ফাইনাল ব্রঙ্কাস, যে এখান থেকেও ভাগ হয়ে আবার যখন আরও ক্ষুদ্র হবে, সেটাকে বলা হবে টার্সিয়ারি ব্রঙ্কাস বা সেগমেন্টাল ব্রঙ্কাস। আচ্ছা, আর এইটাকে, এই জিনিসটাকে যদি আমরা একটু ঘুরাই, তো এই জিনিসটাকে মনে হবে একটা গাছের অনেকগুলি শাখা, ঠিক আছে? এই গাছের অনেকগুলি শাখাকে মানে এরকম দেখায় বলে এই জিনিসটাকে বলা হয় শ্বসন বৃক্ষ। একটা কি বলা হয়, মেটাফরিক্যালি এই জিনিসটাকে বলা হয়। তো এখন একটু কমেন্টে যাই, যে হচ্ছে আপনারা কি এই জিনিসটা কি সম্পূর্ণভাবে বুঝতে পারতেছেন? আমার কোনো পড়ানোর মধ্যে কি কোনো ত্রুটি রয়েছে? যদি আস্তে বলেন আস্তে পড়াবো, যদি জোরে বলেন ফাস্ট বলেন ফাস্ট পড়াবো। নাথিং টু সে ফ্রম মাই সাইড, ওকে? আচ্ছা, শ্বসন রোগ এখন হচ্ছে এটা যে শ্বসন একক, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। শ্বসন একক, যে এইটা শ্বসন একক কোনখান থেকে কোনখান পর্যন্ত বিস্তৃত? এটার আনসার হচ্ছে এটা শ্বসন ব্রঙ্কিউল থেকে অ্যালভিওলাই পর্যন্ত। অ্যালভিওলাই বা আমাদের হচ্ছে ফুসফুসের একককে কি বলা হয়, অ্যালভিওলাই। আর শ্বসন ব্রঙ্কিউল থেকে অ্যালভিওলাই পর্যন্ত মানে অংশকে একত্রে বলা হয় শ্বসন একক। শ্বসন ব্রঙ্কিউল, ওই যে বললাম যে এটা যখন ভাগ হয়ে যাচ্ছে, এই ভাগটা থেকে একবারে ফাইনাল স্টেপ পর্যন্ত, এই ফাইনাল স্টেপ পর্যন্ত যেই অংশটা রয়েছে বা অ্যালভিওলাই রয়েছে, এখান পর্যন্ত সব কিছুকে বলা হয় শ্বসন একক। আর এখানের মধ্যেই অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড বিনিময় হয়। এটা হচ্ছে বারবার আসছে প্রশ্নে, বারবার আসছে পরীক্ষায়। আচ্ছা, তো পরের পৃষ্ঠায় যাই। ফুসফুসের কাজ, ফুসফুসের মেন কাজটা কি, শ্বসন করা, এটাই। এছাড়াও এটার কিছু কাজ রয়েছে যেটা হচ্ছে বারবার বারবার আসে এবং আপনি এটা বারবার বারবার পাবেন। আচ্ছা, ইমিউনোগ্লোবিন তৈরি করে। ইমিউনোগ্লোবিন কি, একটা এটা হচ্ছে মেনলি হচ্ছে প্রতিরক্ষা রিলেটেড। তো এই জিনিসটা আমরা পরবর্তীতে জানতে পারবো, সমস্যা নেই। এরপর ফুসফুসীয় টিস্যু, যে ফুসফুসের যে টিস্যুগুলি রয়েছে, ফুসফুসের প্রান্তের যে টিস্যুগুলি রয়েছে, সেগুলি থেকে তৈরি হয় সেরাটোনিন আর হিস্টামিন। দুইটা জিনিসটা কি ভাই, আমি জিনিসটা তো বুঝি না। আচ্ছা, আমরা যদি পঞ্চম অধ্যায় পড়ি, তাহলে আমরা জিনিসটা দেখতে পারবো যে আমাদের যখন রক্ত আমাদের হাতে, যদি আমাদের হাতে কোনোভাবে কাটে যায় বা আমাদের বডির কোনো পার্ট যদি কেটে যায়, কি হয় সেখানে, সেখানে রক্ততঞ্চন হয়। রক্ততঞ্চন হওয়ার জন্য কি হয়, রক্ত জমাট বাঁধে মেনলি। রক্ত জমাট বাঁধে সেটা তো ঠিক আছে, কিন্তু আমাদের যে রক্তনালী, সেই রক্তনালীও আস্তে আস্তে সংকুচিত হয়। এই সংকুচিত হওয়ার পিছনে কাজটা করে হচ্ছে সেরাটোনিন। সেরাটোনিন হচ্ছে এমন একটা তরল, যেটা হচ্ছে আমাদের যে রক্তনালী, আমাদের যে ধমনী বা শিরা যে কোনো কিছু রয়েছে, যে কোনো রক্তনালী রয়েছে, সেগুলিকে সংকোচন করার জন্য সাহায্য করে। আর এটাকে বলা হবে সেরোটোনিন। এটা হচ্ছে অন্তরে গেঁথে নাও, ঠিক আছে? ওই যে ওবায়দুল কাদের সাহেবের একটা ইম্পর্টেন্ট লাইন মনে আছে না, যে কি জানি, কাগজে লিখো নাম মুছে যাবে, পাথরে লিখো নাম ধুয়ে যাবে, অন্তরে লিখো নাম রয়ে যাবে। এরকমভাবে সেরাটোনিনকে নিজের অন্তরে লিখে নেওয়া হোক, আমিন। আর হিস্টামিন, হিস্টামিন জিনিসটা কি, আমাদের যে বিভিন্ন সময় বিভিন্ন অ্যালার্জির সমস্যা হয়, এই অ্যালার্জির সমস্যা প্রতিরোধ করে হচ্ছে হিস্টামিন। আমাদের বডিতে যদি হিস্টামিন বেশি থাকে, আমাদের অ্যালার্জির সমস্যা বা চুলকানি, দাঁত, এইসব সমস্যা আমাদের হবে না, ঠিক আছে? তখন আমাদের আর পাগলা মদম কিনা লাগবে না। মেন কথা হচ্ছে এটা। আচ্ছা, তো সেরাটোনিন আর হিস্টামিন সম্পর্কে সম্পূর্ণভাবে বললাম। তো এগুলি কোথায়, কিসের কাজ, ফুসফুসের কাজ, ঠিক আছে? গেঁথে নাও মনের মধ্যে। আচ্ছা, এছাড়াও ব্রাডিকিনিন আর প্রোস্টাগ্ল্যান্ডিন সংশ্লেষ বা তৈরি করে। সংশ্লেষ মানে হচ্ছে তৈরি করা। কি তৈরি করে, ব্র্যাডিকিনিন আর প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করে। আর এটা আবার দেহ থেকে অপসারণও করে। কি করে, ফুসফুসের এটা হচ্ছে ফুসফুস করে, মেন কথা হচ্ছে এটা। আচ্ছা, আর ফুসফুসের যে ম্যাক্রোফেজ
রয়েছে, প্রত্যেকটার ম্যাক্রোফেজ রয়েছে। যেমন হচ্ছে যকৃতের ম্যাক্রোফেজকে বলা হয় কাপ্ফার কোষ, এটা আমরা অনেক ভালো মতো জানি। বৃক্কের যে ম্যাক্রোফেজ সেটাকে বলা হয় গ্লিসন্স ক্যাপসুল, রাইট? এটা মনে হয় তো এটা বলে। সেরকমভাবে আমাদের যে ফুসফুসের যে ম্যাক্রোফেজ সেটাকে বলা হয় অ্যালভিওলার ম্যাক্রোফেজ। এই জিনিসটাও অন্তরে লিখে নাও, অনেক দিন রাখতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, আর ম্যাক্রোফেজের মাধ্যমে, ম্যাক্রোফেজ জিনিসটা কি, আমাদের যে বডিতে যে জীবাণুগুলি আক্রমণ করবে তাদেরকে ধরে ধরে যতগুলি জীবাণু রয়েছে সবাইকে ধরে ধরে থাপড়ানো উচিত। এই থাপড়ানোর কাজটা করবে হচ্ছে ম্যাক্রোফেজ, আর এই থাপড়ানোর কাজটা ফুসফুসের মধ্যে করবে অ্যালভিওলার ম্যাক্রোফেজ। অ্যালভিওলার জিনিসটা হচ্ছে ফুসফুসের সাথে রিলেটেড, তো এই জিনিসটা মনে থাকার কথা ইনশাআল্লাহ। এছাড়াও অম্লক্ষারের সাম্যাবস্থা রক্ষা করে। আর এটার মাধ্যমে আমরা শেষ করতেছি আমাদের ফুসফুসের কাজ। এই জিনিসটা আমি একটাও ফাও পোড়ায় নেই, প্রত্যেকটা জিনিস আসবে, সেটার জন্য আমি প্রত্যেকটা জিনিস আগে থেকেই বলে দিতেছি যে কোন কোন জিনিস আসতে পারে, কোন কোন জিনিস আসতে পারে না। আচ্ছা, গলা তো ভাই শুকায় গেছে ভাই, কি করব? শ্বাসতন্ত্রে এই গতিপথ, এই যে আমি তোমাকে দেখাইলাম যে হচ্ছে নাকের ভিতর থেকে যাচ্ছে, কলবিল থেকে যাচ্ছে, তারপর হচ্ছে ষড়যন্ত্র, ষড়যন্ত্র থেকে যাচ্ছে হচ্ছে আমাদের ট্রাকিয়া বা শ্বাসনালীতে, শ্বাসনালী থেকে সেটা হচ্ছে ভাগ হয়ে ব্রঙ্কাস, হচ্ছে ব্রঙ্কাস থেকে ভাগ হয়ে ব্রঙ্কিওল, হচ্ছে ব্রঙ্কিওল থেকে অ্যালভিওলার নালীতে যাচ্ছে, তারপর অ্যাট্রিয়াম, তারপর অ্যাট্রিয়ামে যাচ্ছে, তারপর অ্যালভিওলার থলিতে যাচ্ছে, তারপর অ্যালভিওলাসে যাচ্ছে মেনলি। আচ্ছা, এখানে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং যে হচ্ছে অ্যালভিওলাস হচ্ছে ফুসফুসের কার্যকারী একক। যেমন জীবের কার্যকরী একক হচ্ছে কোষ, অ্যালভিওলার ফুসফুসের কার্যকরী একক হচ্ছে অ্যালভিওলাস। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নবজাতক শিশুর মধ্যে ফুসফুসে ফুসফুসে অ্যালভিওলাই থাকে হচ্ছে 20 মিলিয়নটা। মানে এটার সংখ্যাকে বলা হয়, ফুসফুসে থাকে হচ্ছে 20 মিলিয়ন, কার? নবজাতক, মানে সদ্য জন্মগ্রহণ করা সন্তানকে, সন্তানের ফুসফুসের মধ্যে 20 মিলিয়ন অ্যালভিওলাই থাকে। এখন জিনিসটা দেখবা যে হচ্ছে আরবিসি বা যেসব রক্তকণিকা রয়েছে সবগুলি কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সংখ্যাগুলি আস্তে আস্তে কমে, ঠিক আছে? কিন্তু যেই অ্যালভিওলাস আছে সেটা হচ্ছে আস্তে আস্তে বয়স বাড়ার সাথে বাড়ে। তো এই জিনিসটার মাথায় রেখে আমরা যদি দেখি যে নবজাতক মানে সদ্য জন্ম বা 0 বছর বয়সের বাচ্চার ফুসফুসে থাকা হচ্ছে 20 মিলিয়ন অ্যালভিওলাই, তারপর 8 বছরের যখন হয়ে যায় সে, তার সংখ্যা হয়ে যায় 300 মিলিয়ন, ঠিক আছে? আর যখন সে পূর্ণবয়স্ক হয়ে যায় বা আমাদের মতো জোয়ান হয়ে যায়, মানে যৌন, কি বলে, যৌন বলে, সরি, যৌবনে বিলাসিত হয়ে যায়, তখন সেটাকে বলা হয়, তখন সেই ফুসফুসে, দুটি ফুসফুসে মোট থাকে হচ্ছে 480 মিলিয়ন অ্যালভিওলাই, ঠিক আছে? এখানে শ্বসন তল লাগবে না, এটা ইম্পর্টেন্ট না, অতটা ইম্পর্টেন্ট না, আমরা সেই জিনিসটা পড়বো যেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, ঠিক আছে, এই যে আমি এটা বলছিলাম আগে যে হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ হচ্ছে কি বলে, জীবাণু ধ্বংস করে মেনলি। তো এই জিনিসটা আমরা আবার অন্তরে গেঁথে নিব যে হচ্ছে নবজাতক শিশুর মধ্যে 20 মিলিয়ন অ্যালভিওলাই থাকবে, 8 বছরের শিশুর মধ্যে থাকবে হচ্ছে 300 মিলিয়ন অ্যালভিওলাই, এবং পূর্ণবয়স্ক যখন হয়ে যাবে তখন হয়ে যাবে 480 মিলিয়ন অ্যালভিওলাই, ঠিক আছে? আচ্ছা, অ্যালভিওলাসের প্রাচীর আবার দুই ধরনের কোষ থাকে, ঠিক আছে? টাইপ 1 কোষ আর টাইপ 2 কোষ। টাইপ 2 কোষ থেকে, টাইপ 2 কোষ হচ্ছে ইম্পর্টেন্ট। টাইপ 1 কোষকে কি বলা হয়? টাইপ 1 কোষকে বলা হয়, আচ্ছা দাঁড়াও, টাইপ 1 কোষকে বলা হয় হচ্ছে থাইমাস, ঠিক আছে? টাইপ 1 কোষকে বলা হয় থাইমাস, এখানে লেখা নাই, আমি এখানে সাইডে লিখে নাও, ঠিক আছে? টাইপ 1 কোষকে বলা হয় থাইমাস, এবং টাইপ 2 কোষকে বলা হয় কি বলা হয়, টাইপ 2 কোষকে বলা হয় সেপ্টাল কোষ, ঠিক আছে? এখানে লেখা নাই সম্ভবত। টাইপ 2 কোষকে বলা হবে সেপ্টাল কোষ। এই সেপ্টাল কোষ থেকে কি তৈরি হবে? সারফোক্টেন্ট। এই সারফেক্টেন্ট বলে, আমি সারফেক্টেন্ট বলি, এটা আমার পার্সোনাল চয়েস, ঠিক আছে? ইটস হার চয়েস, ঠিক আছে? ডোন্ট ক্রিটিসাইজ ভাই, ঠিক আছে? এই টাইপ 2 কোষ বা সেপ্টাল কোষ এবং টাইপ 1 কোষ হচ্ছে থাইমাস, রাইট? টাইপ 1 কোষ হচ্ছে স্কোয়ামাস, সরি, স্কোয়ামাস। আচ্ছা, আর টাইপ 2 কোষ, যেটা টাইপ 2 কোষ হচ্ছে সেপ্টাল কোষ। এই সেপ্টাল কোষ এর মাধ্যমে তৈরি হয় হচ্ছে সারফোক্টেন্ট। আচ্ছা, সারফোক্টেন্ট কি? সারফোক্টেন্ট হচ্ছে একটা ডিপ্লোম্যাটিক ডিপ্লোমেটয়েল লেসিথিন। আচ্ছা, এটা বাদ দাও, এটা হচ্ছে নট ইম্পর্টেন্ট। মেন জিনিসটা হচ্ছে এটা একটা ডিটারজেন্টের মতো ফসফোলিপিড, ডিটারজেন্ট এর মতো ফসফোলিপিড, মেনলি নামটাই আসবে, বাট ইটস নাইস টু নো দ্যাট এই জিনিসটা আসলে কি এবং কি কাজ করে, ঠিক আছে? সারফেক্টেন্ট আসলে কি করে? আমাদের যে বডি, এই বডিটা, আমাদের যে বডিটা, এই বডিটার মধ্যে যে ফুসফুসটা, এই ফুসফুসটা কিন্তু একটা বাচ্চা যখন হচ্ছে পেটে থাকে তখন কিন্তু সে তার যে পূর্ণ, যে একটা শ্বাস গ্রহণ করার যে শক্তি সেটা কিন্তু তার থাকে না। সে হচ্ছে মায়ের শ্বসনের শ্বসনতন্ত্রের মাধ্যমে নিজে শ্বাস গ্রহণ করে।
প্ল্যাসেন্টার মাধ্যমে, অমরার মাধ্যমে, মেন হচ্ছে এটাই। কিন্তু এটা হচ্ছে একসময় তো তৈরি হয়, রাইট? কিন্তু এই জিনিসটা কেন হয় না, মানে এই জিনিসটা মানে এর আগে সে ক্ষমতাটা কেন থাকে না? কারণ এই যে অ্যালভেলাস, এই অ্যালভেলাসের একটা পৃষ্ঠটান থাকে। যেমন ধরো হচ্ছে অ্যালভেলাসের ভিতরে কোনো চাপ নাই, কিন্তু অ্যালভেলাসের বাইরে পরিবেশের মধ্যে অনেক চাপ রয়েছে। এখন যদি সেই শিশুটা পৃথিবীর বুকে অবতরণ করে বা জন্মগ্রহণ করে, যদি তার ফুসফুস অতটা সুগঠিত না হয়, তখন কি হবে? ভিতরে হচ্ছে চাপ নাই, বাইরে হচ্ছে চাপ আছে, তখন কি হবে? ভিতরে চাপ নাই, বাইরে চাপ আছে, তখন কি হবে? এই জিনিসটা চুপসায় যাবে। চুপসায় যখন যাবে তখন হচ্ছে সে শ্বাস নিতে পারবে না, সে লাং কলাপস করে মারা যাবে। এটা হচ্ছে একটা মেডিকেল টার্ম, মেডিকেল ক্রিটিক্যাল টার্ম, এটা হচ্ছে বলা যেতে পারে। তো এই জিনিসটা যাদের প্রতিরোধ করা হয়, সেটার জন্যে 23 সপ্তাহ আগে কোনো মানব ভ্রূণকে মানে অ্যাকচুয়াল মানব ভ্রূণ হিসেবে, মানে কোনো অ্যাকচুয়াল বাচ্চা হিসেবে বিবেচনা করা হয় না। কারণ 23 সপ্তাহ পর্যন্ত আমাদের যেই অ্যালভিওলাস রয়েছে, এই অ্যালভিওলাসের মধ্যে কোনো সারফোকটেন ক্ষরণ করে না। আর সারফোকটেনটি এমন জিনিস যেটা হচ্ছে এই পৃষ্ঠটান, যেটা পৃষ্ঠটানটাকে সুঠক মানে সুগঠিত রাখে, মানে বাইরের পরিবেশের যে চাপ আর ভিতরের চাপ সব কিছুকে মানে একবারে প্যারালভাবে রাখে, সমান রাখে। এটা হচ্ছে এটার মেন কাজ। আর এটা 23 সপ্তাহ আগে কখনোই তৈরি হয় না, 23 সপ্তাহ থেকে শুরু হয়। এবং 24 সপ্তাহ থেকে এই মানব ভ্রূণটাকে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করা হয়। মেন কথা হচ্ছে এটা। 24 সপ্তাহ আগে একটা মানব ভ্রূণকে কখনো মানব হিসেবে বিবেচনা করা হয় না, 24 সপ্তাহ পরেই সেটাকে একটা মানুষ হিসেবে বিবেচনা করা হয়। কারণ তার আগে যদি সে জন্মগ্রহণ করেও, সে বাঁচার কোনো চান্স নাই। এটাই হচ্ছে মেইন এটার মূল কথা। তো এখানে শ্বসনতন্ত্রের কাজ, এটা কিন্তু আমরা পুরো ডিটেলসে পড়ছি। এখান থেকে তুমি একটা রিডিং দিতেও পারো, নাও দিতে পারো, ইউ আর অলমোস্ট ডান। তো আমাদের একটা অংশ শেষ হয়ে গেছে। এখন আমরা চলে আসি এই মেইন ইতে, কি বলা যায় এটা, এমসিকিউ এর জায়গায়, যে মানুষ শ্বসনতন্ত্র যেটা, এই শ্বসনতন্ত্র তিন ভাগে ভাগ করা হয়েছে, যে বায়ু গ্রহণ অঞ্চল, ত্যাগ অঞ্চল, বায়ু পরিবহন অঞ্চল আর শ্বসন অঞ্চল। এখন বায়ু পরিবহন অঞ্চল কোনটা? যেখানে হচ্ছে বায়ুটা পরিবাহিত হয়। আমি বললাম শ্বাসনালী, শ্বাসনালীতে বায়ু পরিবাহিত হয়। ব্রঙ্কাই, যে দুইটা ভাগ হয়েছে, সেই ব্রঙ্কাইও পরিবাহিত হয়। এবং প্রান্তীয় ব্রঙ্কিউল, প্রান্তীয় এই শব্দটা যাতে থাকে, কারণ এই যে শ্বসন অঞ্চলে শ্বসন ব্রঙ্কিউল আছে। তো ব্রঙ্কিউল তো থাকবে, সাথে প্রান্তীয় থাকলে সেটা বলবো আমরা বায়ু পরিবহন অঞ্চল। এখন ব্রাদার, আমি কিন্তু এটার মানে একটার পর একটা আমি বলছি, ঠিক আছে? এখন ট্রাকিয়ার উপরে যেগুলি আছে সেগুলিকে বলা হবে বায়ু গ্রহণ অঞ্চল, ঠিক আছে? আর প্রান্তীয় ব্রঙ্কিউলের নিচে যেসব আছে সেগুলিকে বলা হবে শ্বসন অঞ্চল। দেখছো, একটা জিনিস মুখস্থ করা লাগে না, আমি তোমার অটোমেটিক মাথায় ঢুকাই দিচ্ছি, তুমি জাস্ট ক্যালকুলেশন করে বের করবা, এই তিনটা মুখস্থ করবা, সব মুখস্থ। আদারওয়াইজ তোমার হচ্ছে সব কিছু মুখস্থ করা লাগতো, সেই জিনিসটা আমি কমাই দিলাম। আচ্ছা, তো এই জিনিসটা মুখস্থ করবা যে শ্বাসনালী, বায়ু পরিবহন হয় এখানেই, যে শ্বাসনালী বা ট্রাকিয়া, ব্রঙ্কাই এবং প্রান্তীয় ব্রঙ্কিউল। দিস ইজ ইম্পর্টেন্ট। প্রান্তীয় ব্রঙ্কিউল এগুলি হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল, এটার উপরে হচ্ছে বায়ু গ্রহণ ত্যাগ অঞ্চল, আর নিচে হচ্ছে শ্বসন অঞ্চল। শ্বসন অঞ্চলে লেখাই থাকবে শ্বসন অঞ্চলে শ্বসন ব্রঙ্কিউল তো থাকবেই। এরপরে যেটা আছে অ্যালভিওলাস, অ্যালভিওলার, অ্যাট্রিয়াম, তারপরে অ্যালভিওলার থলি, এই সব কিছু হচ্ছে পরবর্তী যেটা সেগুলি হচ্ছে তোমার শ্বসন অঞ্চল। তো এই অঞ্চলের অংশটা শেষ। আর আমরা গর্বের সাথে বলতে পারি যে হচ্ছে আমাদের মোটামুটি 40% অফ দিস চ্যাপ্টার ইজ ডান, খুব কম সময়ের মধ্যেই। আচ্ছা, এটা একটু ইম্পর্টেন্ট যে হচ্ছে শ্বসনতন্ত্রের কাজ। শ্বসনতন্ত্রের কাজ সম্পর্কে আমরা উপর নিচের বেশিরভাগ জানি, কিন্তু এখানে একটা কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, যে পানিসম্য। এখানে যদি দেখি তাহলে হচ্ছে নিঃশ্বাসের মাধ্যমে একটা মানুষ প্রতিদিন 400 থেকে 600 ml, 400 থেকে 600 ml বা প্রায় হাফ লিটার পানি দেহ থেকে বের করে দেয়, ঠিক আছে? 400 থেকে 600 ml পানি দেহ থেকে বের করে দেয়, দিস ইজ ইম্পর্টেন্ট, এটা মনে রাখো, ঠিক আছে? 400 থেকে 600 ml। আচ্ছা, এছাড়া আর কি কি আসতে পারে যেগুলি হচ্ছে তুমি ভুল করবা, সেগুলি হচ্ছে আমি একটু দাগা দিই, বাকিগুলি তুমি এমনিই পারবা অটোমেটিক। শব্দ উৎপন্ন করে কে? শ্বসনতন্ত্র। শ্বসনতন্ত্র শব্দ উৎপন্ন করে কিভাবে করে? ল্যারিংসের মাধ্যমে, তাই না? ল্যারিংস মানে কি? ল্যারিংস মানে হচ্ছে ষড়যন্ত্র। আচ্ছা ভাইয়া, এইটা কিন্তু তোমার যেসব জিনিসগুলি রয়েছে, যেই মেডিকেল টার্মস এবং ইংলিশ টার্মস, এই দুই জিনিসটা তোমার 100% পড়তে হবে। পড়তে হবে না, জাস্ট পড়ার সময় একটু দেখে নিলে, আচ্ছা এটার নাম হচ্ছে এটা, ওকে ওকে। নাইলে তুমি তো ল্যারিংস নিয়ে বুঝবা না, আরে আমি ষড়যন্ত্র করে আসছি, ল্যারিংস আসছে, আল্লাহ আল্লাহর ওয়াস্তে আমি 1 2 করে বিসমিল্লাহ বলে 3 দাগা দিলাম, আর তারপর হইলো না। সো এই জিনিসটা আমরা না করি। ইংলিশ টার্মসগুলি বেশি কঠিন না, আগেই থেকে পরিচিত আমরা, জাস্ট একবার পড়লেই মাথায় এসে পড়বে, দ্যাটস নট আ ফ্যাক্ট। আচ্ছা, এই জিনিসটা একটু পড়বো, উদ্বায়ী গ্যাস।
আর হরমোনের আয়তন, কি বলে, হরমোন ও আয়ন ঘনত্ব, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তো এর মাধ্যমে শ্বসন কাজটাও শেষ। আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, ব্যবহারিক থেকে বেশিরভাগ আসে না, যদি আসে তাহলে এই ট্র্যাবেকুলি, এই শব্দটা আসবে, যে অ্যালভিওলাইগুলি ট্র্যাবেকুলি নামক ব্যবধায়ক পর্দার মাধ্যমে পৃথক করা হয়। মানে ট্র্যাবেকুলি নামে এমন একটা পর্দার আছে, যে পর্দার মাধ্যমে অ্যালভিওলাই, বা এখানে অ্যালভিওলাই ওই যে বললাম যে হচ্ছে 20 মিলিয়ন, 380 মিলিয়ন, 300 মিলিয়ন আর 480 মিলিয়ন, এগুলি মানে এত মিলিয়ন মিলিয়ন জিনিসগুলি প্রত্যেকটা থেকে পৃথক থাকে কিভাবে? ট্র্যাবেকুলির মাধ্যমে, ট্র্যাবেকুলি নামের পর্দার মাধ্যমে। ইজ দ্যাট ক্লিয়ার ব্রাদার? ওকে। তো আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা ওইটা হচ্ছে লাস্ট মোমেন্টে, মানে একবারে পরীক্ষার এই ক্লাসের শেষে, লেকচারের শেষে আমরা হচ্ছে এই জিনিসটা কভার করার চেষ্টা করব। ঠিক আছে, হতাশ হও না, সমস্যা নেই। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা চলে আসি শ্বসনের শারীরবৃত্ত বা শ্বসনের যে মেকানিজম সেটা। আচ্ছা, শ্বসন কিন্তু দুই প্রকার ভাই। একটা হচ্ছে বহিঃশ্বসন, মানে আমরা যে নাকের মাধ্যমে বাতাস গ্রহণ করতেছি আর ত্যাগ করতেছি, এটা হচ্ছে বহিঃশ্বসন। আর অন্তঃশ্বসন কি? অন্তঃশ্বসন হচ্ছে সেটা, যেটা হচ্ছে আমরা হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্বে পড়ছি এবং আমাদের বডিতেও হয়। এবং সেটা হচ্ছে ওই কি, ওই যে আমাদের হচ্ছে যে মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয়, এটাকে বলা হয় অন্তঃশ্বসন। আর বহিঃশ্বসন হচ্ছে আমরা যে নাকের মাধ্যমে যে শ্বসনটা নেই। এখানে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে, আমাদের কিন্তু ব্রাদার সংজ্ঞা আসবে না। কি আসবে? ভৌত প্রক্রিয়া। এটা হচ্ছে বহিঃশ্বসন একটা ভৌত প্রক্রিয়া, আর অন্তঃশ্বসন একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর অন্তঃশ্বসন কোথায় সংঘটিত হয়? এটা হচ্ছে দেহকোষ আর রক্তে। দেহকোষ আর রক্তের মধ্যে, দেহকোষ মানে কোষ, কোষের অন্তঃশ্বসনের মাধ্যমেও যে যে পাওয়ারটা তৈরি হয়, মাইটোকন্ড্রিয়া যে শক্তি তৈরি হয়, এটিপি তৈরি হয়, সেই এটিপি রক্তের মাধ্যমে রক্তের সাথে যুক্ত হয়। তো এটা হচ্ছে দেহকোষ আর রক্তের মাধ্যমে সংঘটিত হয়। আচ্ছা, এটা হচ্ছে গ্লুকোজ জারিত হয়, নির্দিষ্ট পরিমাণ শক্তি তৈরি হয়। এগুলি হচ্ছে মেডিকেলে আগে আসছে, এই প্রশ্নগুলির ধারায় আমি জিনিসগুলি হচ্ছে সাজেস্ট করতেছি আপনাদের। তো চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন আমার উপর, সমস্যা নেই, আমি ভালো মানুষ, ঠিক আছে? আচ্ছা, নাথিং দ্যাট মাচ ইম্পর্টেন্ট এখানে। তো এখানে এই জিনিসটা ইম্পর্টেন্ট, যে বহিঃশ্বসনে আমাদের যে আমরা শ্বাস নিচ্ছি দিচ্ছি, এটা কি তোমার মনে হয় যে কোনো এনজাইমের ভূমিকা আছে? আমি বলবো নেই, কোনো এনজাইমের ভূমিকা নাই। আবার এনজাইমের ভূমিকা নাই এবং কোনো শক্তিও উৎপন্ন হয় না। কি হয় এখানে? জাস্ট বাতাসের আদান প্রদানটা হয়, অক্সিজেনের আদান প্রদান হয় মেইনলি। আচ্ছা, তো এর মাধ্যমে আমরা এটাও শেষ করলাম। এখন এখানে মেকানিজমটায় চলে আসি আমরা। মেকানিজমটা কি হয়? দুই ধরনের মেকানিজম হইতে পারে। আচ্ছা, আমি যেটা বললাম একটু আগে, যে আমাদের উদর আর বক্ষ, এই দুইটা অঙ্গ বা এই দুইটা অঞ্চল আমাদের হচ্ছে একটা বিশিষ্ট পর্দার মাধ্যমে পৃথক হয়ে থাকে, সেটাকে বলা হয় হচ্ছে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। এই ডায়াফ্রাম, আর আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে পশুকা, যে আমাদের যে পশুকা রয়েছে, রিব রয়েছে, যেটা বললাম যে 12-12-24টা, এই সাইডে 12টা, এই সাইডে 12টা, মাঝখানে হচ্ছে একটা, মানে মেন হচ্ছে মেরুদণ্ড, ঠিক আছে? যেই 7টা, মানে যেই 12টা 12টা 24টা রয়েছে, এগুলিকে বলা হয় রিব। আর এই রিবের মাঝখানে পেশি আছে, রাইট? এই রিবের মাঝখানে বিভিন্ন মাংস রয়েছে, এই মাংসের জন্য হচ্ছে মাংসপেশি তৈরি হয়। এই মাংসপেশির আহ, যে নাম, সে নাম হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। রিবস, রিবসকে বলা হয় কোস্ট, বা পশুকে আরেক নাম বা ইংলিশ নামে বলা হয় কোস্ট। আর কোস্টের মাঝখানে মানে হচ্ছে ইন্টারকোস্টাল পেশি, ঠিক আছে? তো এই মেকানিজমের মধ্যে দুইটা জিনিসই কাজে লাগে, সেটা হচ্ছে ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল পেশি। আচ্ছা, এখানে অনেক বিস্তারিতভাবে আল্লাহর হস্তে চতুর্দিক থেকে সবকিছু নিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমি হচ্ছে ইজিলি জিনিসটা বুঝাই, জিনিসটা বোঝার চেষ্টা করেন একটু। যে লেখার একটা অপশন তো আছেই, রাইট? ঠিক আছে, এখানে লেখার অপশন হচ্ছে, ধরো আমাদের যে ডায়াফ্রাম, ঠিক আছে, ডায়াফ্রামকে আমরা ডি দিয়ে লিখি। ডায়াফ্রাম, আরে কালার কই, ডি দিয়ে আমরা ডায়াফ্রামকে বুঝাই। ডায়াফ্রামের মধ্যে, আচ্ছা, ডায়াফ্রাম বাদ দাও, মেন হচ্ছে আমি নর্মালি এই জিনিসটা বুঝাই। আমাদের যে একটা ফ্রেনিক স্নায়ু, আমাদের এখানে দুইটা স্নায়ু কাজ করে, একটা হচ্ছে ফ্রেনিক স্নায়ু, একটা হচ্ছে ইন্টারকোস্টাল স্নায়ু, ঠিক আছে? ফ্রেনিক স্নায়ু আর ইন্টারকোস্টাল স্নায়ু। এই ফ্রেনিক স্নায়ু কোথায় কাজ করে? ডায়াফ্রামে। ফ্রেনিক স্নায়ু কাজ করে হচ্ছে ডায়াফ্রামে। ডায়াফ্রামকে ডি দ্বারা লিখি, ডায়াফ্রামে। এবং যে ইন্টারকোস্টাল স্নায়ু,
ইন্টারকোস্টাল স্নায়ু আই ইকুয়াল টু আই, মানে ইন্টারকোস্টাল স্নায়ু ইন্টারকোস্টাল পেশির মধ্যে কাজ করে। তো এর মাধ্যমে বলা যায় যে হচ্ছে ফ্রেনিক স্নায়ু আর ইন্টারকোস্টাল স্নায়ু যখন উদ্দীপিত হয় তখন হচ্ছে আমাদের প্রশ্বাস হয়। প্রশ্বাস মানে কি? শ্বাস গ্রহণ। প্রশ্বাস মানে কি? শ্বাস গ্রহণ। প্রশ্বাস মানে শ্বাস গ্রহণ আর নিঃশ্বাস মানে শ্বাস ত্যাগ। নিঃশ্বাস নিঃসরণ মানে ত্যাগ, মানে জিনিসটা হচ্ছে ত্যাগের মধ্যেই তো বোঝায়, তাই না? তো এই প্রশ্বাস বা জিনিসটা, এটা হচ্ছে শ্বাস গ্রহণ এবং এটা হচ্ছে শ্বাস ত্যাগ। আচ্ছা, আমি একটু হচ্ছে আহ, এই জিনিসটা বোঝানোর চেষ্টা করি যে হচ্ছে এই শ্বাস গ্রহণ আর শ্বাস ত্যাগ তখনই হয় যখন হচ্ছে ফ্রেনিক স্নায়ু আর এই ফ্রেনিক স্নায়ু আর ইন্টারকোস্টাল স্নায়ু, এই দুইটা স্নায়ু যখন উদ্দীপিত হয় তখন হচ্ছে আমাদের ডায়াফ্রাম নিচে চলে যায় এবং আমরা শ্বাস নেই। শ্বাস নিলে কি হয়? আমাদের বুকটা ফুলে যায় না? আমাদের বুক যখন ফুলে যায় তখন আমরা বলতে পারি আমাদের বুকের আয়তন বাড়ে, রাইট? এই বুকের আয়তন বাড়াটাই এটা হচ্ছে মেকানিজম। আবার যখন আমরা শ্বাসটা ছেড়ে দিচ্ছি, মানে নিঃশ্বাসটা নিচ্ছি বা শ্বাস ত্যাগ করতেছি, তখন কি হয়? আমাদের বডি থেকে বাতাসটা চলে যায়। তখন আমাদের বুকের যে জায়গাটা আছে, বুকের যে এরিয়াটা আছে, ভলিউমটা আছে, আয়তনটা আছে, আয়তন কিন্তু ভাইয়া কমতে থাকে। তো এই কমতে থাকাটাই হচ্ছে এই মেকানিজমকে নির্দেশ করে যে নিঃশ্বাসের সময় এই যে আয়তনটা রয়েছে এটা কমে যায়। কারণ কি? এটার কারণ হচ্ছে এই ফ্রেনিক স্নায়ু আর ইন্টারকোস্টাল স্নায়ু এই দুইটা কাজ করে না, উদ্দীপিত হয় না। যদি উদ্দীপিত হয় তখন প্রশ্বাস হবে, তখন বাতাস ঢুকবে। যখন উদ্দীপিত হবে না তখন বাতাসটা ঢুকবে না। ঢুকবে না মানে কি? বের হয়ে যাবে। মেন কথা হচ্ছে এটা। না ঢুকলে তো বের হবেই, এটাই হচ্ছে মেন কথা। বের হওয়ার জন্য কোনো মেকানিজম নাই, ঢুকার জন্য মেকানিজম আছে। ঢুকার মেকানিজমটা যদি বন্ধ হয়ে যায় তখনই কিন্তু বের হওয়ার মেকানিজম অন হয়ে যাবে। মেন হচ্ছে এটাই। তো আরেকবার রিপিট করি যে ফ্রেনিক স্নায়ু আর ইন্টারকোস্টাল স্নায়ু এটা যদি উদ্দীপিত হয় তখন সেটা হবে প্রশ্বাস বা শ্বাস গ্রহণ হবে। যদি না হয় তখন সেটাকে বলা হবে নিঃশ্বাস। তো ইজ দ্যাট ক্লিয়ার, রাইট? আচ্ছা, তো আশা করি সবাই বুঝতে পারছে। খুবই ইজিলি আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। এখানে হচ্ছে আল্লাহর হস্তে সব কিছু লিখে দিছে, বাট মেইন জিনিসটা মানুষ বুঝতে পারবে না এখানে যে জিনিসটা কি। তো এই জিনিসটা আমি সহজে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, এখন জিনিসটা একটা একটা প্রশ্ন সবসময় থেকে যায় যে হচ্ছে আমাদের মানুষ হিসেবে আমরা কয়বার শ্বাস নিই? এটা তো আমরা গুনি নাই, রাইট? তো এই গুনি নাই। তো এইটা আমাদের জন্য আজমল সাহেব আমাদের জন্য হচ্ছে আমাদের পক্ষ হয়ে লিখে দিছে, বা এটা পরীক্ষা করছে নিজে শুয়ে শুয়ে ঘুমায় ঘুমায়। মানে নিজে তো ঘুমায় নাই, নিজে হচ্ছে তার বউয়ের নাকের সামনে আঙ্গুল দিয়ে সে হচ্ছে পরীক্ষা করছে যে একটা পূর্ণবয়স্ক সুস্থ মানুষ বিশ্রাম যখন করবে তখন সে প্রতি মিনিটে 14 থেকে 18 বার শ্বাস নেবে। এটা তার বইয়ের মাধ্যমে পরীক্ষিত। তো এটার সম্পূর্ণ কৃতিত্ব তার বইয়ের। জোকস অ্যাপার্ট, আমরা যখন বিশ্রাম নেই তখন আমরা প্রতি মিনিটে 14 থেকে 18 বার শ্বাস নেই এবং শ্বাস ছাড়ি। মেন কথা হচ্ছে এটা 40 বার চক্রটা হয়। কিন্তু যদি আমরা যদি একটা বাচ্চা হই, শিশু হই, মানে অন্য কারো জানবাবু হই, এটা যদি এটা হচ্ছে মানে এটার সাথে কাউন্ট করে না। কিন্তু যদি আমরা অ্যাকচুয়ালি বাচ্চা হই, শিশু হই, শিশুদের যদি আমরা পরীক্ষা করি তখন দেখবো আমরা হচ্ছে সেখানে 40 বার এর মতো সে হচ্ছে শ্বাস প্রশ্বাস গ্রহণ করছে। তো পূর্ণবয়স্ক হইলে আমরা 14 থেকে 18 বার শ্বাস গ্রহণ করব এবং নবজাতক হইলে আমরা হচ্ছে 40 বার এই চক্রটা সম্পন্ন করব। আর এখানে হচ্ছে এই পার্থক্য বাদ দাও, পার্থক্য ইজ নট ইম্পর্টেন্ট। এই 6 নাম্বারটা ইম্পর্টেন্ট। এই 6 নাম্বারটা পড়বো যে প্রশ্বাসের সময় অক্সিজেন কিন্তু বেশি, কিন্তু নিঃশ্বাসের সময় অক্সিজেন কম। ঠিক আছে? প্রশ্বাসের সময় 20.9%, নিঃশ্বাসের সময় 13.7%। দেখলেই আমাদের এটা মনে পড়বে, কোনো সমস্যা নাই। জাস্ট দেখি যে প্রশ্বাসের সময় অক্সিজেন বাড়বে কারণ অক্সিজেন নিচ্ছি আমরা, রাইট? ফ্রেনিক স্নায়ু আমরা অ্যাক্টিভেট হয়ে গেছে, তখন আমরা হচ্ছে বাইরে থেকে নিচ্ছি অক্সিজেন। অক্সিজেন যখন নিচ্ছি তখন অক্সিজেনের ঘনত্ব বেড়ে গেছে। আর নিঃশ্বাস যখন ছেড়ে দিচ্ছি তখন হচ্ছে অক্সিজেনের ঘনত্ব কমে গেছে। আর কার্বন ডাইঅক্সাইড তখন কিন্তু যখন আমরা প্রশ্বাস নিচ্ছি তখন অক্সিজেন বেশি মানে কার্বন ডাইঅক্সাইড কম। কিন্তু যখন আমরা প্রশ্বাস ছাড়তেছি তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইড বাইরে যায়। এই কার্বন ডাইঅক্সাইড 0.04 থেকে ডাইরেক্ট যায় 5.2% হয়ে যায়। আর এটা হচ্ছে মেডিকেলে আসছে, এই যে লেখাও আছে মেডিকেল 20-21-এ আসছে। এছাড়াও আরও আরেকবার আসছে, অনেক আগেও আসছে। তো রিসেন্টলি এবারই আসছে 20-21 এর সময়। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট, একটু নজর দিলেই হবে। নিঃশ্বাস প্রশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণ, এখানে অত বেশি কিছু ইম্পর্টেন্ট জানার নাই। জাস্ট এটা পড়বা যে পন্সের পাশে অবস্থিত দুইটা স্নায়ুকেন্দ্র আছে, এটাকে বলা হয় নিউমোট্যাক্সিক আর অ্যানিউস্টিক। এখন ব্রাদার, আমি তোমাকে সুখবর দিতে চাই যে এই জিনিসটা তোমার মুখস্থ করা লাগবে না। এখানে আমি জাস্ট একটা ঠিক তোমাকে বলি। ধরো যে আহ, পন্স, পন্সের মাঝখানে কি আছে? এন, ন। আরে বাপ, পন্সের মাঝখানে আছে ন, ঠিক আছে? পঞ্চের মাঝখানে আছে ন। এই নয়ের ন যখন দেখবো, পঞ্চের মাঝখানে যখন ন দেখবো তখন জিনিসটা বুঝবো যে হচ্ছে
এটার যে শ্বাসকেন্দ্র এটার সামনেও থাকবে ন। তো এখানে ন নিউমোট্যাক্সিক আর অ্যানিউস্টিক, ঠিক আছে, ন আছে, ন এর সাথে কানেক্টেড। তো যখন অপশন দেখবো তখন আমরা এমনি বুঝে যাব, ঠিক আছে, মেডিকেল তো এমন দেবে না যে মুখস্থ বলবে এটা, এমন বলবে না। তো পন্স দেখবো যখন, তখন হচ্ছে এই ন দেখে আমরা চিহ্নিত করবো যে পন্সের মাধ্যমে, পন্সের মধ্যে যে শ্বাসকেন্দ্র দুইটা আছে সেটাকে বলা হয় নিউমোট্যাক্সিক এবং অ্যানিস্টিক শ্বাসকেন্দ্র। আচ্ছা, আরেকটা নাম দেওয়া আছে ব্রাদার, আরেকটা জায়গার নাম দেওয়া আছে। পন্স তো আছেই, পন্স হচ্ছে আমাদের ব্রেনের একটা অংশ, আর মিডল অফ ব্রেনের একটা অংশ। এই অংশে দুইটা শ্বাসকেন্দ্র আছে, এটাকে বলা হয় প্রশ্বাস কেন্দ্র আর নিঃশ্বাস কেন্দ্র, রাইট? প্রশ্বাস কেন্দ্র এবং নিঃশ্বাস কেন্দ্র। আচ্ছা, তো দিস ইজ ইম্পর্টেন্ট, আর এখান থেকেও প্রশ্ন আসবে, কোনো সমস্যা নেই, এখান থেকেও প্রশ্ন আসবে। আর এগুলি অত ইম্পর্টেন্ট না, এটা আমি মাত্র পড়াইলাম যে কিভাবে এই হইলো। আচ্ছা, আহ, পরীক্ষা এই ক্লাসটা শুরু হওয়ার আগে আমি কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট করছিলাম যে এই অধ্যায়ের মধ্যে এই যে 3-4টা লাইন আছে এগুলি কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে যে এখানে যে জিনিসগুলো বলা আছে যে আমরা যখন হাঁচি দেই, এই হাঁচি দেওয়ার সময় যেই স্নায়ুটা কাজ করে সেটা হচ্ছে অলফ্যাক্টরি স্নায়ু। আর আর যে কাশি দেই, বা আমরা যে কাশি দেই বা কফিং, আর হাঁচি মানে স্নিজিং। তো কাশি যখন দেয় তখন সেটা হচ্ছে ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে এটা হচ্ছে উদ্ভব ঘটে, এই প্রতিক্রিয়ার উদ্ভব ঘটে। আচ্ছা, আর গ্লসোফেরেঞ্জিয়ালের মাধ্যমে আমরা হচ্ছে গলবিলীয় বা গ্যাগ প্রতিবর্তী ক্রিয়া সৃষ্টি হয়, এটা হচ্ছে মেন কথা। তো এটা হচ্ছে কোনো কি বলা যায় এক্সপ্লেনেশন আমি বলবো না, কারণ এটা হচ্ছে একটু মুখস্থের বিষয়। তো এটা আমরা এমনি মুখস্থ করবো যে হাঁচি অলফ্যাক্টরি, কাশি ভ্যাগাস, আর গলবিলীয় বা গ্যাগ প্রতিবর্তী হচ্ছে গ্লসোফ্যারেঞ্জিয়াল স্নায়ু। তো গ দিয়ে গ্যাগ আর গ্লসোফ্যারেঞ্জিয়াল, গ দিয়ে আমরা হচ্ছে চিহ্নিত করতে পারবো। আহা, কাটিয়ে দিলাম। গ্যাগ বা গ্লসোফ্যারেঞ্জিয়াল, এটার মাধ্যমে আমরা হচ্ছে এটার চিহ্নিতকরণ করাটা সম্পন্ন করতে পারবো। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। আচ্ছা, হাঁচি অলফ্যাক্টরি, কাশি ভ্যাগাস। এছাড়াও একটা জিনিস আছে যেটা হচ্ছে একটা স্টুডেন্ট মিস করে ফেলে, সেটা হচ্ছে আমাদের এখানে উপরে দেওয়া আছে প্রতিক্রিয়াকে, এই যে ফুসফুসের যে প্রতিক্রিয়া হয় সেই প্রতিক্রিয়াকে বলা হয় হচ্ছে হেরিং ব্রয়ার প্রতিবর্তী ক্রিয়া, ঠিক আছে। আর এই প্রতিবর্তী ক্রিয়া, এই যে উপরে লেখা আছে ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে, এই প্রতিবর্তী ক্রিয়াটা ভ্যাগাস স্নায়ুর মধ্যে সংযুক্ত হয়, ঠিক আছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে হেরিং ব্রয়ার প্রতিবর্তী ক্রিয়া হচ্ছে ভ্যাগাস স্নায়ুর মধ্যে হয়। ভ্যাগাস স্নায়ুর মধ্যে আর কিছু হয়, আর কি হয়, কাশিটা হচ্ছে ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে সম্পাদিত হয় বা সৃষ্টি হয়। আচ্ছা, প্রতিবর্তী ক্রিয়া বুঝো নাই? প্রতিবর্তী ক্রিয়া হচ্ছে আমরা যখন ধরো যে হচ্ছে আহ, ধরো সাপোজ তুমি রাস্তা দিয়ে যাইতেছো আরাম করে, বিকালে মানে যাইতেছো হাঁটতে হাঁটতে আরামসে মনে খুশিতে, হঠাৎ দেখলা তোমার পিছে একটা কুকুর এসে দৌড় দেওয়া শুরু করলো। এখন কুকুর যে দৌড় দেওয়া শুরু করলো, তুমি কি চিন্তা করবে আরে কুকুরটা কত সুন্দর, আরে কুকুরটা কত স্পিডে দৌড়াইতেছে, বা আমি কি এখন দাঁড়াবো না, এই বসবো না, উঠবো নাকি চিল্লাবো? এগুলি তোমার কখনোই মাথায় আসবে না, তুমি আটকা অটোমেটিকলি দৌড় দেওয়া শুরু করবা। আর এটাই হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া, যে আমরা যেসব কাজ আমাদের ব্রেনে আসার আগে আমরা করে ফেলি, বা আমরা যেটা হচ্ছে রিফ্লেক্স, মানে ইনস্ট্যান্ট যে রিফ্লেক্সটা হয় সেটাকেই বলা হয় প্রতিবর্তী ক্রিয়া। তো এই ফুসফুসে আমাদের যে বডির হয় সেটাকে তো আমরা বলি হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া বা রিফ্লেক্স সিস্টেম। এবং ফুসফুসের মধ্যে এই স্ফীতি বা সংকোচন, মানে ফুসফুসের যে সংকোচন প্রসারণ, যেটা এই সংকোচন প্রসারণটাকে প্রসারণের ফলে যে প্রতিক্রিয়াটা সৃষ্টি হয় এটাকে বলা হয় হেরিং ব্রয়ার প্রতিবর্তী ক্রিয়া, যেটা হচ্ছে ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে সম্পাদিত হয়। আর এর মাধ্যমে এই অধ্যায়টা মানে এতটুকু শেষ হয়ে গেছে। আর রাসায়নিক নিয়ন্ত্রণ অতটা ইম্পর্টেন্ট না, ইউ ক্যান অবভিয়াসলি তুমি এটা পড়তেই পারো, বাট ইটস এটা আসার সম্ভাবনা খুব কম, বাট ইটস নাইস টু নো, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তারপর চলে আসি গ্যাসীয় পরিবহন, যেটা আমি যে পরীক্ষার মানে ক্লাসের আগে বলছিলাম যে এটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট। তো এটার ইম্পর্টেন্স নিয়ে আমরা জানার চেষ্টা করি যে হচ্ছে অক্সিজেন যে পরিবহন হয়, তো অক্সিজেন আমাদের ফুসফুসে যে অক্সিজেন আছে সে অক্সিজেন কত চাপ দেয়। ফার্স্টে কিন্তু ওই যে 23 সপ্তাহ আগে কিন্তু চাপ দেয় না, 23 সপ্তাহ পর আস্তে ধীরে 23 সপ্তাহ থেকে শুরু হয় চাপ দেওয়া, মানে ভিতরে সারফোক্টেন ক্ষরণ হয় টাইপ 2 কোষ থেকে, মনে আছে টাইপ 2 কোষ যেটাকে বলা হয় সেপ্টাল কোষ থেকে অ্যালভিওলাসে তৈরি হয় সারফোক্টেন্ট। এই সারফোক্টেন্ট যখন
খনিত হয় তখন হচ্ছে এটার ভিতরে মানে আলাদা মানে অভ্যন্তরীণ চাপ সৃষ্টি হয়। এই চাপের মান হচ্ছে 104 মিলিমিটার মার্কারি, ঠিক আছে? আর যেই আমরা হচ্ছে শ্বাস নিলাম, এই শ্বাস নেওয়ার মাধ্যমে যেটা শ্বাসটা কিভাবে যায়, রক্তের মাধ্যমে তো যায়, রাইট? তো এই আগত রক্তে অক্সিজেনের চাপ হচ্ছে 40 মিলিমিটার মার্কারি, ঠিক আছে? তো ভিতরে হচ্ছে 104, আর বাইরে থেকে যে অক্সিজেনটা যাচ্ছে সেটা কিন্তু 40 মিলিমিটার মার্কারি, ঠিক আছে? তো দুটোর মধ্যে কিন্তু একটা ইমব্যালেন্স আছে। তো এই ইমব্যালেন্স দূর করার জন্য ততক্ষণ এই এখানে ব্যাপন হবে, ঠিক আছে? ব্যাপন, ব্যাপন ইংলিশ কি? ডিফিউশন। ততক্ষণ পর্যন্ত এখানে ব্যাপন হবে যতক্ষণ হচ্ছে এই দুইটার আহ, মোট চাপ, অক্সিজেনের মোট চাপ 100 ml না হয়, 100 মিলিমিটার পারদ না হয়। ভিতরে হচ্ছে যেহেতু 104 মিলিমিটার মার্কারি, আর বাইরে হচ্ছে যেহেতু 40 মিলিমিটার মার্কারি, তো ভিতরে আর বাইরের মানে যে সাম্য হবে সেই সাম্যটা 100 মিলিমিটার মার্কারি হওয়া পর্যন্ত ব্যাপন চলতেই থাকবে। কোথায় ব্যাপন চলতে থাকবে? এই যে এই অ্যালভিওলাই, এটা ধরো অ্যালভিওলাই, ঠিক আছে? এটা হচ্ছে ধরো অ্যালভিওলাই। অ্যালভিওলাইয়ের মধ্যে হচ্ছে অক্সিজেন আছে, এখানে ধরো হচ্ছে অ্যালভিওলাইয়ের মধ্যে কার্বন ডাই অক্সাইড আছে, ঠিক আছে? এখান থেকে অক্সিজেন আসতেছে আসতেছে আসতেছে, এই অক্সিজেনের যে চাপ, সেই চাপ হচ্ছে 40 মিলিমিটার মার্কারি। আর ভিতরে অক্সিজেনের যে চাপ সেটা হচ্ছে 100 মিলিমিটার মার্কারি। তো এটার জন্য হচ্ছে ব্যাপন হয়ে এই অক্সিজেনগুলি এখানে যাবে, আর এখান থেকে কার্বন ডাই অক্সাইড এখানে আসবে, এবং ততক্ষণ পর্যন্ত এটা চলবে যতক্ষণ পর্যন্ত অক্সিজেনের চাপ 100 মিলিমিটার মার্কারি না হয়, ততক্ষণ পর্যন্ত এই অ্যালভিউলাসের শ্বসন চলতেই থাকবে, মানে এখানে অক্সিজেন নেওয়া চলতেই থাকবে। অ্যান্ড দ্যাটস ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এই যে পরিবহনটা হয়, এই পরিবহনটার কিছু পার্সেন্টেজ রয়েছে, সেই পার্সেন্টেজ আমাদের একটু জানতে হবে। মেইনলি এই 100 ml মধ্যে 2 পয়েন্ট থেকে 3 পয়েন্ট এগুলি অতটা ইম্পর্টেন্ট না। মেইন ইম্পর্টেন্ট হচ্ছে এই ভৌত দ্রবণ রূপে 2%, 0.2 বা 0.3, এটা হচ্ছে 2%। এই সাইডে লিখে নিবা যে যে ভৌত ইতে আমরা হচ্ছে এটা জাস্ট 2% হয়, ঠিক আছে? 2% হয়। আর রাসায়নিকভাবে রাসায়নিকভাবে এখানে হবে 98%। রাসায়নিকভাবে হবে এটা 98%, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে আমরা অক্সিজেনের পরিমাণটা শেষ করে ফেললাম। এখন হচ্ছে চলে আসি আমরা কার্বন ডাই অক্সাইড পরিবহনে। এটাও তেমন কিছু ইম্পর্টেন্ট নাই। যে জিনিসটা ইম্পর্টেন্ট, এই যে ভৌত, যেটা ভৌতটা হবে, আগেটা ছিল 2%, এখন এটা হবে, ভৌতটা হবে 5%, ঠিক আছে? কার্বন ডাই অক্সাইড যখন পরিবহন হবে তখন ভৌতভাবে 5% পরিবহন হবে। আর এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই কি বলা যায়, এই যে সংকেতটা বা এই যে সমীকরণটা, এটা ইম্পর্টেন্ট। আর এটার মধ্যে এই যে মাঝখানে যেটা, এখানে কিন্তু একটা কি বলা হয়, এনজাইম কাজ করবে। এই এনজাইমের নাম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস। এই জিনিসটা একটু অন্তরে গেঁথে ফেলো, ঠিক আছে? H2 আর কি বলে এটা, H2O আর কার্বন ডাই অক্সাইড মিলে হচ্ছে কার্বনিক অ্যাসিড তৈরি করতেছে, আর মাঝখানে যে এনজাইমটা কাজ করতেছে প্রবাহক হিসেবে সেটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস। তো এটাও মনে রাখার চেষ্টা করি। আচ্ছা, আর এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে MAT 2324 এ আসছিল, যে হচ্ছে এই যে এই প্রশ্নটা এরকম যে হচ্ছে আমাদের যে কার্বন ডাই অক্সাইড আছে সেটা কোন গ্রুপের সাথে সংযুক্ত হয়? প্রশ্নের উত্তর হচ্ছে অ্যামিনো গ্রুপ। অনেকে লিখবে কার্বক্সিল গ্রুপ, অনেকে লিখবে হচ্ছে CHO গ্রুপ, অনেক অপশন থাকতেই পারে, কিন্তু মেইন অপশনটা হচ্ছে অ্যামিনো গ্রুপ বা NH2, এই গ্রুপের সাথে এটা হচ্ছে যুক্ত হবে। আচ্ছা, কার্বমিনো যৌগরূপে এটা হচ্ছে 27% হবে। কার্বমিনো যৌগরূপে এটা হবে 27%। এটা অন্যান্য বই আছে, আমার কাছে মুখস্থ আছে, অন্যান্য বইও আমি পড়ছি। জাস্ট আমি হচ্ছে তোমাকে সব কিছু একসাথে নিয়ে খাওয়াই দিচ্ছি। তো হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে এটা হচ্ছে 27% এখানে হবে। 27% হবে কার্বামিনো যৌগরূপে। কার্বামিনো যৌগ কোনটা, এটা হচ্ছে একটা বিষয়, যে হচ্ছে অ্যামিনো গ্রুপের সাথে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড কার্বামিনো হিমোগ্লোবিন হিসেবে গঠন করবে। যে লোহিত কণিকা হিমোগ্লোবিনের সাথে যুক্ত হবে, ঠিক আছে? গ্লোবিনের সাথে বা প্রোটিনের সাথে যুক্ত হবে এবং কার্বামিনো গ্লোবিন তৈরি হবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে প্লাজমা প্রোটিনের সাথে সরাসরি যুক্ত হবে এবং কার্বামিনো প্রোটিন তৈরি করবে। ওকে, আর এই যে যেটা বললাম যে 27 ভাগ কার্বামিনো যৌগরূপে পরিবাহিত হয়, তো এটা এই বইও আছে। আচ্ছা, তো এটা ইম্পর্টেন্ট না। এই যে এখানে আবার একটু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, এই যে বাইকার্বনেট রূপে 65% পরিবাহিত হয়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট।
কারণ কি, বাইকার্বনেট হচ্ছে সবচেয়ে বেশিভাবে কার্বন ডাইঅক্সাইডটা পরিবহন হয়। বাইকার্বনেট মানে কি, এই যে সোডিয়াম বাইকার্বনেট আর পটাশিয়াম বাইকার্বনেট, এখন দুইটা কোথায় থাকে সেটা একটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তুমি দেখবে এখানে পটাশিয়াম বা কে, কে দিয়ে আমরা কি বুঝাইতে পারি, কে দিয়ে কণিকা বুঝাইতে পারি। তো এখানে আছে কণিকা। তো এর মানে এটা বলতে পারি যে কেইচ সিও3 বা পটাশিয়াম বাইকার্বনেটের মাধ্যমে লোহিত কণিকা, লোহিত কণিকার মাধ্যমে পরিবাহিত হয়, এবং সোডিয়াম বাইকার্বনেটের মাধ্যমে প্লাজমার মাধ্যমে পরিবর্তিত হয়। এটা হচ্ছে এটার মূল কথা, আর এটা হচ্ছে অনেক বেশি পরিমাণে আসছে আর ভবিষ্যতে আসবে। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট, দ্যাটস কাইন্ড অফ ইম্পর্টেন্ট। আচ্ছা, আর এখানে একটা জিনিস আছে যে আমাদের লোহিত কণিকার মধ্যে এই যে কার্বনিক অ্যাসিড আছে, কার্বনিক অ্যাসিডের মধ্যে থেকে যে এই যে ইটা আছে, এই আয়নটা আছে, যে এটাকে কি বলে, দাঁড়াও। আচ্ছা, HCO3 যে আয়নটা আছে, এই আয়নটা যখন বের হয়ে যাবে সাথে সাথে ক্লোরাইড আয়ন ঢুকে যাবে। এই ক্লোরাইড আয়ন যে মানে শিফট হয়ে যাচ্ছে, এই শিফট হয়ে যাওয়াকে বলা হয় ক্লোরাইড শিফট। ক্লোরাইড শিফট। আচ্ছা, আর এই ক্লোরাইড শিফটকে আরেক নামে বলা হয় হ্যামবার্গার শিফটও বলা হয়। এটা হচ্ছে মেইন। আর এটা হচ্ছে বর্ণনা করছেন প্রথম বিজ্ঞানী জ্যাকব। বিজ্ঞানী জ্যাকব করছেন। এটা নট ইম্পর্টেন্ট, বাট দ্য ইম্পর্টেন্ট ইজ এটা মানে কোনটা বেরোচ্ছে আর কোনটা ঢুকতেছে। ঢুকতেছে কি, ক্লোরাইড। কার পরিবর্তে, এই যে বাইকার্বনেটের আয়নের পরিবর্তে। ঠিক আছে। আচ্ছা, তো এতটুকু শেষ। আর কি আছে পড়ার, নট দ্যাট ইম্পর্টেন্ট। এটা তুমি রিডিং পড়তেও পারো। আর এটা তো আমরা বললামই যে এটা বহিঃশোষণ হচ্ছে ভৌত, আর অন্তঃশোষণ হচ্ছে জৈব রাসায়নিক। আচ্ছা, শ্বসনের শ্বাসসংযোগের যে ভূমিকা, এটা কিন্তু অপরিসীম। ঠিক আছে, এমন মানে জিনিসগুলি বলা যেতেই পারে এটা ফান ওয়ে। আচ্ছা, আর বেশি সময় নেই আমাদের ক্লাসের, আর মাত্র ধরো 10 থেকে 15 মিনিটের মধ্যে ক্লাস শেষ হবে ইনশাল্লাহ। আচ্ছা, মেরুদণ্ডী প্রাণী বা মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে যেই যে রঞ্জকটা থাকে, শ্বাসসংযোগটা থাকে, এটাকে বলা হবে হিমোগ্লোবিন। ঠিক আছে, আর হিমোগ্লোবিন কোন রঙের, লাল রঙের। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা সবাই জানি, কিন্তু এর পরবর্তীতে দেখা যাবে যে মলাস্কা আর আর্থ্রোপোডা, ঠিক আছে, মলাস্কা আর আর্থ্রোপোডার মধ্যে থাকবে হচ্ছে হিমোসায়ানিন। হিমোসায়ানিন হচ্ছে নীল রঙের, সায়ানিন মানে হচ্ছে নীল, আর হিমোসায়ানিন মানে হচ্ছে নীল রং। ঠিক আছে, এটা এই রঞ্জকটা থাকবে কোথায়, মলাস্কার আর আর্থ্রোপোডা। এটাকে তুমি সংক্ষেপে লিখতে পারবা মা, MA, মা, বা MA ডিগ্রি। ঠিক আছে, এটার মাধ্যমে তুমি মনে রাখতে পারবা যে M ফর মলাস্কা আর A ফর আর্থ্রোপোডা। এটার মাধ্যমে এটা বুঝতে পারবা যে হচ্ছে এই দুটার মধ্যে হিমোসায়ানিন রঞ্জকটা রয়েছে। আচ্ছা, এছাড়া হিমো ইরিথ্রিন নামে একটা রঞ্জক রয়েছে, সেটা সেটা হচ্ছে কোন কালারের, গোলাপি বেগুনি। হিমো ইরিথ্রিন গোলাপি বেগুনি। আর আরেকটা আছে ক্লোরোকুইন। আর তুমি এই জিনিসটা মানে গেস করতেই পারো যে ক্লোরিন হচ্ছে কোন কালারের। অবশ্যই ক্লোরো মানে হচ্ছে সবুজ, তো এখানে সবুজ কালারের ক্লোরোকুইন থাকে। ক্লোরোকুইন থাকে। এই বড়টা ইম্পর্টেন্ট, কোথায় ইম্পর্টেন্ট এটা হচ্ছে এভাবে হচ্ছে এই জিনিসটা পড়া মানে সুবিধার মনে হবে। আচ্ছা, তো এই জিনিসটা ইম্পর্টেন্ট যে হচ্ছে পূর্ণবয়স্ক মানুষের রক্তে 4 থেকে 5 গ্রাম লৌহ থাকে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হিম আর গ্লোবিনের অনুপাত হচ্ছে 1:25। ঠিক আছে, হচ্ছে হিম যদি থাকে একটা, গ্লোবিন থাকে 25টা। তো গ্লোবিন সবসময় থাকবে বেশি। ঠিক আছে, এখন তোমাকে এটা ঘুরায় দিতে পারে যে হিম আর গ্লোবিনের অনুপাত হচ্ছে 1:25। তাহলে গ্লোবিন আর হিমের অনুপাত কত, অবশ্যই 25:1। ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, আর আরেকটা জিনিস বলতে পারি যে যদি হিম থাকে একটা, তাহলে গ্লোবিন থাকবে 25টা। আর একটা হিমের দাঁড়াও, এখান থেকে পড়ে যে প্রতিটা হিমোগ্লোবিনের মধ্যে 4টা হিম অংশ থাকায়, এই 4টা হিম অংশ থাকায় এই হিম অংশের সাথে যুক্ত হবে হচ্ছে 4টা ফেরাস অণু। ফেরাস অণুর সংকেত কি, Fe2+, নট 3+। 3+ হলে সেটা কিন্তু ফেরিক, আর ফেরাস মানে কি Fe2+। তো 4টা হিম যে থাকবে, একটা হিমোগ্লোবিনের মধ্যে 4টা হিম থাকবে, তো 4টা হিম 4টা হাত দিয়ে 4টা ফেরাস আয়নকে ধরবে। তো এই 4টা ফেরাস আয়নকে যে ধরবে, তো এই ফেরাস আয়ন যে ধরবে, সেই ফেরাস আয়ন আবার অক্সিজেন, 4টা অক্সিজেন যুক্ত করতে পারে, বা 4 অণু অক্সিজেন যুক্ত করতে পারবে। তো এটা বলতে পারবো যে একটা হিমোগ্লোবিন 4টা অক্সিজেন অণু যুক্ত করতে পারবে। তো এই পৃষ্ঠা আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে, আর বেশি কিছু নাই অবশ্য।
ঊর্ধ্বনালী শ্বাসনালীর সংক্রমণ আর নিম্ন শ্বসননালীর সংক্রমণ, এই দুটো হচ্ছে একটু ইম্পর্ট্যান্ট। এখন ঊর্ধ্বনালী কোনটা, নিম্ন শ্বসননালী কোনটা, এটা কিন্তু তোমাকে আগেই বলা হয়েছে যে এই ষড়যন্ত্রের উপরে যেটা সেটা হচ্ছে ঊর্ধ্ব, এমনকি ষড়যন্ত্রও নিজেও হচ্ছে স্বর নিজেও হচ্ছে ঊর্ধ্ব শ্বসননালীর অংশ। আর ষড়যন্ত্রের নিচে বা এই যে অ্যাডামস অ্যাপেলের নিচে যেসব অংশ সেগুলিকে বলা হবে নিম্ন শ্বসননালী, ঠিক আছে? তো যেমন এখানে দেখি যে ঠান্ডার কারণে টনসিলাইটিস, টনসিলাইটিস কোথায় হয়? টনসিলে হয়। টনসিলের সংক্রমণ, টনসিল কোথায় থাকে? এখানে। তো টনসিল যদি এখানে থাকে তো এটা হচ্ছে ঊর্ধ্ব শ্বসননালীর সংক্রমণ। সাইনোসাইটিস, সেটা আমরা নিচে পড়বো। সাইনাসের যে সংক্রমণ সেটা হচ্ছে সাইনোসাইটিস। এছাড়া ল্যারিনজাইটিস বা ষড়যন্ত্রের সংক্রমণ, ওটাইটিস মিডিয়া বা কানের সংক্রমণ বা মধ্যকর্ণের সংক্রমণ, এটা হচ্ছে ঊর্ধ্ব শ্বসননালীর সংক্রমণ। এছাড়া এখানে হচ্ছে নিম্ন শ্বসননালীর সংক্রমণ হচ্ছে আরও বেশি ইম্পর্ট্যান্ট, যে ফ্লু, এই ফ্লুটা শ্বাসনালীর সংক্রমণ কিন্তু। আবার নিউমোনিয়া, নিউমোনিয়া হচ্ছে ফুসফুসের সংক্রমণ। যক্ষা বা টিউবারকুলোসিস বা যক্ষা, মেনলি হচ্ছে যক্ষাটা হচ্ছে ফুসফুসের দীর্ঘস্থায়ী সংক্রমণ। আর ব্রঙ্কাইটিস, যেটা ব্রঙ্কাইটিস হচ্ছে শ্বাসনালীর সংক্রমণ। এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। তো মেইন জিনিসটা হচ্ছে এটা যে ফ্লু আর ব্রঙ্কাইটিস এই দুটো হচ্ছে শ্বাসনালীর সংক্রমণ হিসেবে বলা যেতে পারে। এছাড়া নিউমোনিয়া, যেটা নিউমোনিয়া হচ্ছে ফুসফুসের সংক্রমণ, আর যক্ষা হচ্ছে ফুসফুসেরই সংক্রমণ কিন্তু দীর্ঘস্থায়ী সংক্রমণ। আই থিঙ্ক দ্যাটস ক্লিয়ার। আচ্ছা, এবার চলে আসি আমরা সাইনোসাইটিসে। আমরা একবারও ব্রেক নিচ্ছি না, গলা শুকায় গেছে পুরাই, তাও আমরা মানে পিচের মধ্যে ডাইটে আছি যাতে আমাদের টোটাল ইটা শেষ হয়ে যায় অন দ্য অন আওয়ার এক্সপেক্টেড টাইম অবভিয়াসলি। আচ্ছা, সাইনোসাইটিস জানার আগে আমাদের জানতে হবে সাইনাস জিনিসটা কি। সাইনাস হচ্ছে, সাইনাস শব্দের অর্থটাই হচ্ছে ফাঁকা স্থান। সাইনাস মানে কি? ফাঁকা স্থান, ঠিক আছে? সাইনাস মানে ফাঁকা স্থান। এখন হচ্ছে সাইনাস আমাদের শরীরে অনেক অনেক আছে, কিন্তু প্যারানাজাল সাইনাস বা নাকের আশেপাশে বা নাকের উপর নিচে সাইনাস, এই সাইনাস আছে হচ্ছে 4 জোড়া, ঠিক আছে? 4 জোড়া মানে 8টা, মেনলি 4 জোড়া, ঠিক আছে? 4 জোড়া মানে কি? 4 জোড়া কি কি? ম্যাক্সিলারি সাইনাস, ফ্রন্টাল, এথময়েড এবং স্ফেনয়েড, ঠিক আছে? তো এই 4টা আছে, তো বাকি 4টা কই ভাই? বাকি 4টা আমাদের কি বলে, আমাদের যে মুখমণ্ডল, মুখমণ্ডলের এক সাইডে থাকে 2টা, এক সাইডে থাকে 4টা, আরেক সাইডে থাকে 4টা, মোট মিলে কয়টা হলো? 4 জোড়া। তো এই নামগুলো ইম্পর্টেন্ট, ম্যাক্সিলারি, ফ্রন্টাল, এথময়েড, স্ফেনয়েড। এই যে এটা হচ্ছে ম্যাক্সিলারি হচ্ছে গালের যে সাইনাসটা সেটা হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস, ঠিক আছে? এথময়েড সাইনাস সেটা হচ্ছে দুই চোখের মাঝখানে যে সাইনাসটা সেটাকে বলা হবে এথময়েড সাইনাস। আর স্ফেনয়েড সাইনাস হচ্ছে এথময়েডের নিচে বা এথময়েডের আরও গভীরে, ঠিক আছে? এথময়েডের নিচে হচ্ছে স্ফেনয়েড সাইনাস। আর ফ্রন্টাল মানে হচ্ছে আমাদের কপালে যে সাইনাসটা থাকে সেটাকে বলা হবে ফ্রন্টাল সাইনাস। তো এটা হচ্ছে আমরা এভাবে শেষ করতে পারি। আর সাইনোসাইটিসের প্রধান যে লক্ষণ সেটা হচ্ছে মাথা ব্যথা হবে, মেইন মাথা ব্যথা হবে। এছাড়াও আরও অনেক কিছু হতে পারে, কিন্তু মাথা ব্যথা হবেই। শরীরের ভারসাম্য বেড়ে যাবে, মনে হবে যে মাথা ভারী ভারী লাগতেছে। এটা হচ্ছে এটার মূল অংশ। তো এখানেও এটা লেখা আছে যে চোখের উপরে, তারপরে এই দুই চোখের মাঝখানে, সাইনাসের পিছনে অবস্থিত বা ভিতরে গভীরে অবস্থিত, ঠিক আছে? এটাই আমরা বললাম একটু ফ্রেন্ডলি ভাষায়। তো এটা আমরা শেষ করে ফেলছি। আর সাইনাস হচ্ছে 2 রকমের, ঠিক আছে ব্রাদার? একটা হচ্ছে অ্যাকিউট সাইনাস, একটা হচ্ছে ক্রনিক সাইনাস। ক্রনিক শব্দের অর্থ কি? ক্রনিক শব্দের অর্থ হচ্ছে মারাত্মক, ঠিক আছে? এই মারাত্মক সাইনাস কি আর অ্যাকিউট সাইনাস কি, এই জিনিসটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে কতক্ষণ বা এটার স্থায়িত্বকাল কত। অ্যাকিউট সাইনাসে কি হয়? খুব কম সময় থাকে, যেমন 4 থেকে 8 সপ্তাহ। 4 থেকে 8 সপ্তাহ মানে কি? 2 মাস। এখানে সাইডে লিখে রাখবেন, এখানে সাইডে লিখে রাখবেন যে এটা হচ্ছে 2 মাস, ঠিক আছে? এখানে সাইডে লিখে রাখবেন এটা হচ্ছে 2 মান্থ, ঠিক আছে? এখন 2 মান্থের, 2 মান্থ যদি থাকে, 2 মান্থের কম বেশি থাকলে এটাকে বলা হয় অ্যাকিউট সাইনাস। আর 2 মান্থের বেশি থাকলে বা 8 সপ্তাহ বা 2 মাসের বেশি থাকলে এটাকে বলা হবে ক্রনিক সাইনাস বা মারাত্মক সাইনাস, ঠিক আছে? আচ্ছা, তো এখন রোগের নামগুলি, এটা নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, বাট এটা হচ্ছে নাইস টু নো, কারণ এটা থেকে আসতেই পারে। তো এটার জন্য এখানে দাগানোই আছে যে হচ্ছে 1 নাম্বারটা পড়বেন, 6 নাম্বারটা পড়বেন, 7 নাম্বারটা, 8 নাম্বারটা, আর বাকিগুলি একটু মানে একটু নজর দিয়ে যাবেন। দ্যাটস দ্য থিং, ঠিক আছে? যে সাইনোসাইটিস হওয়ার কারণগুলি কী কী হতে পারে। তো এখানে যেমন ব্যাকটেরিয়া আছে, যেমন ব্যাকটেরিয়া, নিউমোনিয়ার ব্যাকটেরিয়া আর ইনফ্লুয়েঞ্জার ব্যাকটেরিয়ার মাধ্যমে সাইনোসাইটিস হতে পারে। এছাড়া রাইনো ভাইরাসের মাধ্যমে হতে পারে, এখানে দেওয়া নেই, অন্যান্য বইয়ে দেওয়া আছে।
প্যারাফ্লুয়েঞ্জা এটার মাধ্যমে সাইনোসাইটিস হতে পারে। আর এটাকে বলা হয় এইচআরএস, ঠিক আছে? হিউম্যান রেসপিরেটরি সিনট্রিয়াল, এটাকে বলা হবে এইচআরএস। এইচআরএস, সরি, এইচআরএস, ঠিক আছে? তো হিউম্যান রেসপিরেটরি সিনট্রিয়ালকে আমরা এইচআরএস হিসেবে রাখতে পারি। তো এইচআরএস, প্যারাফ্লুয়েঞ্জা, তারপরে হচ্ছে কি বলা যায়, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, এগুলি হচ্ছে এটার মূল কারণ। এছাড়া ইউস্টেশিয়ান নালী, আমাদের কানের যে ইউস্টেশিয়ান নালী, সেটার যখন যদি হচ্ছে তোমার কোনোভাবে যদি এটার যে ক্যানেলটা বা ক্যাভিটিটা বা এই গহ্বর মানে গর্তটা যদি বন্ধ হয়ে যায়, তখন কিন্তু আবার সাইনোসাইটিস হইতেই পারে। সিস্টিক ফাইব্রোসিস, এটার কারণে হচ্ছে সাইনোসাইটিস হইতেই পারে। এছাড়াও নাকের হাড় যদি কারো অপারেশনে বা কোনো দুর্ঘটনা যদি ভেঙে যায় বা বেঁকে যায়, তখন এই মুখের টনসিল কিন্তু বড় হয়ে যায়। এই যে মুখের যে টনসিল, সেগুলি কিন্তু বড় হয়ে যায়। আর যখন টনসিল বড় হয়ে যাবে, তখন সাইনাসগুলি আস্তে আস্তে এই যে ফাঁকা স্থানগুলি, সেগুলির মধ্যে পুজ, পুজ বলা যায় না, মানে তরলগুলি ওখানে জমা হবে। আর তরল যখন জমা হবে, তখন কিন্তু এই যে আমার মাথাটা ভারী ভারী বা ভারসাম্যহীন মনে হবে। তো এটাই হচ্ছে এটার মূল কারণ। আচ্ছা, এগুলি হচ্ছে এটা। তো এই লাস্টের লাইনটা ইম্পর্টেন্ট, চোখের সংক্রমণের ফলে পেরিঅরবিটাল আর অরবিটাল সেলুলাইটিস সহ আরও অনেক জটিলতা দেখা দিতে পারে। এটা একটু পড়বেন, আর তেমন কিছু নাই। এই যে মেন জিনিসটা হচ্ছে অ্যাকিউট সাইনোসাইটিসের কোনো ওষুধ হয় না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আস্তে ধীরে মানে ব্রিথিং এবং মেডিটেশন, এগুলির মাধ্যমে এটা ঠিক হওয়ার চান্স রয়েছে। জ্বরের টেম্পারেচার পড়তে পারেন, আপনার কোচিং প্রশ্নে আসতে পারে, বাট মেডিকেলের প্রশ্নে আসার সম্ভাবনা খুবই কম, চাইলে দেখতে পারেন। আচ্ছা, আরেকটা কী বলা যায়, এমসিকিউ আপনাকে বলি। ক্রনিক সাইনোসাইটিস স্থায়িত্বকাল কিন্তু 2 মাসের বেশি, 2 মাস প্লাস, ঠিক আছে, 2 মান্থ প্লাস। কিন্তু এইটার যে চিকিৎসা, চিকিৎসা কিন্তু 3 থেকে 4 সপ্তাহ বা 1 মাস, ঠিক আছে? এটা ক্রনিক সাইনোসাইটিস 2 মাসের বেশি হতে পারে, 2 মাসের বেশি হলে সেটা হচ্ছে ক্রনিক সাইনোসাইটিস, কিন্তু এটা চিকিৎসা হবে 1 মাস। তো এটা প্রশ্ন আসতে পারে, কনফিউজ হবেন না যে চিকিৎসা হইলে 3 থেকে 4 সপ্তাহ দিবেন, আর যদি হচ্ছে স্থায়িত্বকাল দেয়, তাহলে হচ্ছে দিবেন 2 মাসের বেশি, বা কি বলা যায়, 4 থেকে 8 মাসের বেশি, বা 8 সপ্তাহের বেশি, 8 থেকে 8 সপ্তাহের বেশি মেনলি। আচ্ছা, তো কি বলা যায়, এটা সাইনোসাইটিসের পর্বটা শেষ। ওটাইটিস মিডিয়া বা মধ্যকর্ণের প্রদাহ, দিস ইজ কাইন্ড অফ ইম্পর্টেন্ট। তো কানের ভিতরে বাইরের প্রদাহকে ওটাইটিস মিডিয়া বলে, দ্যাটস ইম্পর্টেন্ট। আচ্ছা, আর ইউস্টেশিয়ান নালী যখন বন্ধ হয়ে যায়, তখন এই ওটাইটিস মিডিয়াটা হইতে পারে। তো এছাড়াও হচ্ছে জীবাণু যখন এখানে আক্রমণ হয়, তখনও সেখানে ওটাইটিস মিডিয়া হইতেই পারে। আর ওটাইটিস মিডিয়াটা মেনলি বাচ্চাদের রোগ, মানে বাচ্চাদের মেনলি এই সমস্যাটা হয়। আর গেস হোয়াট, এখানেও অ্যাকিউট আছে, আবার ক্রনিকও আছে, বা মারাত্মক ওটাইটিস মিডিয়াও আছে। তো এটার সাহিত্যকাল এখানে দেখতে পারবা যে 2 থেকে 4 সপ্তাহের মধ্যে এটা হয়, আর 2 থেকে 4 সপ্তাহ এটা হয় না। মেন কথা হচ্ছে এটা 2 থেকে 4 সপ্তাহে হয়, আর এটা হচ্ছে হয় না, মেন কথা হচ্ছে এটা। তো এখান থেকে আপনি বুঝতে পারবেন। এছাড়া রোগের কারণ হিসেবে আপনি দেখতে পারবেন এখানে হচ্ছে ওই আরএস ভাইরাস, আরএসভি, এই যে আরএসভি। এছাড়া ইনফ্লুয়েঞ্জা, রাইনো ভাইরাস, নিউমোনিয়ার ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, তারপরে এটা নট দ্যাট ইম্পর্টেন্ট বাট ইটস নাইস টু নো, এটাও আপনি পড়তে পারেন। তো এইগুলির কারণে হচ্ছে আমাদের এই রোগটা হয়। আর এটা মনে রাখার জন্য আপনি বারবার রিভিশন দিলে এই জিনিসটা অটোমেটিকলি আপনার মনে আসবে, এটা আলাদা করে মুখস্থ করার কোনোই প্রয়োজন নাই, আই ডোন্ট সাজেস্ট দ্যাট। আচ্ছা, আরএসভি, ইনফ্লুয়েঞ্জা, রাইনোভাইরাস, আর এখানে হচ্ছে নিউমোনিয়া আর ইনফ্লুয়েঞ্জা তো অবশ্যই থাকবে। তো এর মাধ্যমে আপনি বুঝে যাবেন যে এই জিনিসটা কি। তো এছাড়াও আরও কিছু কারণ আছে, যে হচ্ছে মধ্যকর্ণের সাথে নাকের সংযোগস্থল বা ইউস্টেশিয়ান নালী যদি ফুলে যায়, এটা কিন্তু আমরা আগেই বলছি যে ইউস্টেশিয়ান নালী যদি বন্ধ হয়ে যায়, তখনই হচ্ছে ওটাইটিস মিডিয়া হবে। তো এখানে হচ্ছে যে মধ্যকর্ণের সাথে নাকের সংযোগস্থল যদি বাইরে যায়, তখন সেখানে হতে পারে। আর অ্যাডিনয়েড, অ্যাডিনয়েড যদি ফুলে যায়, তখনও কিন্তু হয়। অ্যাডিনয়েড কি স্যার? অ্যাডিনয়েড হচ্ছে আমরা ওই যে প্রথমে কিন্তু পড়ছি, প্রথমে কি পড়ছিলাম আমরা? প্রথমে পড়ছিলাম যে হচ্ছে আমাদের যে ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্রে কিন্তু তরুণাস্থি আছে 3টা। ওই যে বললাম ক্যাট, তো ক্যাট হচ্ছে কি বলা যায়, ওই যে ক্রাইনয়েড, অ্যারিটিনয়েড আর থাইরয়েড। তো এই থাইরয়েড, এটার মধ্যে
অ্যাডিনয়েড হচ্ছে ওই তরুণাস্থিটা, এই তরুণাস্থিটা যখন ফুলে যায় তখনও কিন্তু ওটাইটিস মিডিয়া হইতে পারে। এছাড়া যদি তুমি মাদার্স মিল্ক না খাও, ঠিক আছে, অনেক আছে না যে মায়ের বুকের দুধ যদি না খাস, আহ, তাইলে হচ্ছে তোমার এই ওটাইটিস মিডিয়া হওয়ার সম্ভাবনা থাকবে, বিশেষত ছোট বাচ্চাদের। এখানে মনে বলা আছে, এই যে এখানে আছে যে 4 মাস থেকে 4 বছর বয়সী বাচ্চাদের এটা সবচেয়ে বেশি হয়। এছাড়া ডে কেয়ারের মানে সেন্টারে যারা থাকে তাদেরও এটা বেশি হয়। কারণ কি, ডে কেয়ার সেন্টারে কিন্তু তাদের পিতামাতা থাকতেছে না, তো তারা মাতৃদুগ্ধ থেকেও কিন্তু বঞ্চিত হচ্ছে। তো কি হবে, তাদেরও কিন্তু ওটাইটিস মিডিয়া হওয়ার সম্ভাবনা থাকতেই পারে। ওটাইটিস ওটাইটিস মিডিয়াটা কি হবে, যে এখানে যে কর্ণপটহ বা কানের যে পর্দা, এই পর্দার এটা হচ্ছে মানে সম্পূর্ণভাবে ইউস্টেশন, এই যে এটা হচ্ছে ইউস্টেশন নালী, এই ইউস্টেশনের নালীর যেই ইটা আছে, কি বলা যায়, এই প্রাচীরগুলি আছে, প্রাচীরগুলি আস্তে আস্তে এমনি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। বন্ধ হয়ে গেলে কি হবে, এখানে যে কানের যে সেরুমিনাস গ্রন্থি থেকে সেরুমেন নামক আমাদের যে কানের খৈল বলা হয় না, ওটাকে মেডিকেল টার্মে বলা হয় সেরুমেন। সেরুমিনাস গ্রন্থি থেকে সেরুমেনটা উৎপন্ন হয়, এটা হচ্ছে নবম অধ্যায়ের পড়া। এই সেরুমেনটা এখানে জমা হয়ে মানে একবারে হয়ে যাবে, মানে একবারে জমা হয়ে যাবে, ভিতরে তো জায়গা নেই, বন্ধ হয়ে গেছে কিন্তু, এই যে বন্ধ হয়ে গেছে। তো এখানে যখন হবে তখন হচ্ছে কর্ণপটহ বা কানের পর্দা ফুলে যাবে, এই ফুলে গেলে কানে ব্যথা হওয়া শুরু করবে, আর এটার মাধ্যমে ওটাইটিস মিডিয়া হইতেই পারে। তো এখানেও তাপ আছে, নট দ্যাট ইম্পর্টেন্ট এবং নট নাইস টু নো অলসো। তো এটা তো নিজের হিসাবে পড়ে নেবেন। তো এই যে ওটাইটিস মিডিয়া যে হয় বাচ্চাদের, এটা যাতে না হয় সেটার জন্য কিন্তু শিশুকালে একটা টিকার ব্যবস্থা করা হয়েছে, সেটাকে বলা হবে নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন। কনজুগেট ভ্যাকসিন কি সেটা আমরা দশম অধ্যায়ে পড়েছি, এবং এই জিনিসটা আবার রিপিট করাও যায়। তো শিশুকালে মানে এই কনজুগেট ভ্যাকসিন বা এই যৌথ ভ্যাকসিন, মানে এই একটা ভ্যাকসিনের মাধ্যমে আরও কয়েকটা কি বলা যায়, আরও কয়েকটা অসুখের মানে নিরাময় করা সম্ভব। তো এই ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে ওটাইটিস মিডিয়ার যে বিরুদ্ধে যে ইমিউনিটি সিস্টেম এবং অ্যান্টিবডি সেগুলো হচ্ছে তৈরি করা যায় বা প্রতিরোধ গড়ে তোলা যেতেই পারে। তো এই ভ্যাকসিনটা ইম্পর্ট্যান্ট। এছাড়া কি বলা যায় আর, আহ, আচ্ছা, কানের যে পর্দা, এই পর্দা যদি ছিদ্র হয়ে যায়, এই যে কর্ণপটহ, এই কর্ণের পর্দা বা কানের পর্দা যদি ছিদ্র হয়ে যায়, তখন এই জিনিসটাকে বলা হবে মাইরিঙ্গোপ্লাস্টি। মানে তখন হচ্ছে মাইরিঙ্গোপ্লাস্টি নামের একটা অপারেশন করা যায়, ঠিক আছে। মাইরিঙ্গোপ্লাস্টি নামের অপারেশন যদি কানের পর্দা ছিঁড়ে যায়, আছে না যে অনেক জোরে একটা আওয়াজ হয়েছে সেটার জন্য কানের পর্দা ফেটে গেছে, এটার জন্য মাইরিঙ্গোপ্লাস্টি নামক অপারেশনটা সম্পূর্ণভাবে সম্পাদন করা যাইতেই পারে। তো এটা আমাদের একটা নাইস টু নো জিনিস, এটা আসতেও পারে, এটা কাইন্ড অফ ইম্পর্টেন্ট। আমরা মেনলি ইম্পর্টেন্ট জিনিসটার দিকে দেখতেছি বেশিরভাগ, এবং যেসব জিনিস আমাদের জানার কথা এবং জানলে আমাদের ভালো হবে সেই জিনিসগুলো আমরা কিন্তু দেখছি। তো কোনো রকমের নাই, কি বলা যায়, কোনো রকমের পার্শিয়ালিটি কিন্তু ছিল না। আবার যেসব জিনিস পুরোই ফালতু সেগুলি আমরা কিন্তু বাদ দিয়েও আসছি। তো দেখবেন বিষয়টা। আচ্ছা, তো এই জিনিসটাও দেখতে পারবেন যে টিম্পেনোস্টমি টিউবের মাধ্যমে হচ্ছে এই চিকিৎসাটা গ্রহণ করা যেতে পারে, যে এই টিউবটা কানের মধ্যে ঢোকায়, এই যে পুঁজটা বা সেরুমেন্টটা আছে, সেই সেরুমেন্টটা বা পুঁজটা বের করে নিয়ে আসা যায় যখন হচ্ছে ওই ইউস্টেশন টিউবটা যখন বন্ধ হয়ে যায়, তখন হচ্ছে আলাদা টিউব বসায় সেটা হচ্ছে বের করে ফেলা যায়। তো এটা হচ্ছে একটা, কি বলা যায়, নিরাময় হিসেবে কাজে লাগতেই পারে। আচ্ছা, এখন ব্রাদার, সিগারেট সিগারেট খাওয়ার যে একটা বিষয়, যে কি বলা যায়, সিগারেট খাওয়ার যে বিষয়, এই বিষয়টা হচ্ছে আমাদের একটু দেখতে হবে, যে একটা সিগারেটের মধ্যে 4,000 রকমের আলাদা আলাদা রাসায়নিক পদার্থ বিদ্যমান, ঠিক আছে। এর মধ্যে প্রধান থাকে হচ্ছে নিকোটিন, এছাড়া অনেক কিছু থাকে, আর্সেনিক, মিথেন, অ্যামোনিয়া, কিন্তু প্রধান হচ্ছে নিকোটিন, ঠিক আছে। এখন অধূমপায়ী ফুসফুসের এক্স রে আর ধূমপায়ী ফুসফুসের এক্স রে, এটা তুমি রিডিং দিতেই পারো, নো প্রবলেম, বাট নট দ্যাট মাচ ইম্পর্ট্যান্ট, কারণ এখান থেকে আসবে না। আচ্ছা, ধূমপানজনিত শ্বসন আচ্ছা, ধূমপান হচ্ছে দুই প্রকার মেনলি, ঠিক আছে। একটা হচ্ছে সক্রিয়, একটা হচ্ছে অক্রিয়। সক্রিয় আর অক্রিয় কি, আমি তোকে জিনিসটা বুঝাই। ধরো একজন সিগারেট খাইতেছে, সে কিন্তু ডাইরেক্টলি সে নিজেই খাইতেছে, সেটা হচ্ছে সক্রিয়। কিন্তু আরেকজন আছে যে হচ্ছে সিগারেট খাইতেছে না, কিন্তু তার পাশের একটা বন্ধু সে সিগারেট খেতেছে, এবং তার যে খাওয়া ধোয়া
সিগারেটের যে ধোঁয়া সেটা হচ্ছে তার মুখে আসতেছে। তো সেটা হচ্ছে নিষ্ক্রিয় ধূমপান, মানে সে খাইতেছে না কিন্তু সে হচ্ছে নিকোটিন গ্রহণ করতেছে অন্যান্যভাবে। তো একটা কথা কিন্তু আছে ব্রাদার, যে সক্রিয় ধূমপান আর নিষ্ক্রিয় ধূমপানের মধ্যে নিষ্ক্রিয় ধূমপান কিন্তু আরও বেশি ক্ষতিকর। কারণ সক্রিয় ধূমপানের যে বিষয়টা আছে যে আমি সিগারেট খাইতেছি, তো এটাতে কিন্তু আমার যে বডিতে ইমিউনিটি সিস্টেমটা অলরেডি তৈরি হয়ে যাবে, কিন্তু নিষ্ক্রিয় যে আছে তার কিন্তু মানে সে কিন্তু সিগারেট খায় না, তার কিন্তু এই ইমিউনিটিটা নাই বা অ্যান্টিবডিটা নাই, তার ক্যান্সার হওয়ার চান্স আরও বেশি কম্পেয়ার টু যে হচ্ছে সক্রিয়ভাবে ধূমপান পান করে। তো বন্ধু ভালো করবেন, মেন কথা হচ্ছে এটাই। আচ্ছা, এছাড়াও আর কিছু কি বলা যায়, কি বলা যায়, আরও কিছু রোগের এখানে হচ্ছে ব্যাখ্যা দেওয়া আছে। ব্রঙ্কাইটিস, যে যে ব্রঙ্কাস, এই ব্রঙ্কাসগুলি যখন, ব্রঙ্কাসের প্রদাহকে বলা হয় ব্রঙ্কাইটিস, এটা হচ্ছে মেন কথা। তো এই সিগারেটের ধোঁয়া কার্বন মনোক্সাইড তৈরি করে, যেটা ট্রাকিয়া আর সিলিয়াকে, ট্রাকিয়া আর ব্রঙ্কাসের সিলিয়াকে অবশ করে দেয়। কি তো এটা একটা কি বলা যায় এমসিকিউ, যে ব্রঙ্কাসের সিলিয়াকে বা সিলিয়াকে অবশ করে দেয় কোন যৌগটি? তো এটার আনসার হবে কার্বন মনোক্সাইড। ওকে। আচ্ছা, এমফাইসেমা কি? এমফাইসেমা হচ্ছে ফুসফুসের যে আবরণটা বা ফুসফুসের যে বাইরের স্তরটা, সেটা যদি কোনোভাবে ফাটল হয়ে যায় বা ফাঁকা হয়ে যায় বা ফাঁকা জায়গার সৃষ্টি হয় মেনলি, তখন সেটাকে বলা হয় এমফাইসেমা। তো ফাঁকা জায়গার মধ্যে ফয়ের সাথে ফাঁকা জায়গা, এটার সাথে একটা কানেকশন স্থাপন করাই যেতে পারে। তো এমফাইসেমা মানে ফুসফুসের প্রাচীরটা যখন ফাঁকা হয়ে যাবে বা ফাটল হয়ে যাবে, তখন সেটাকে বলা হবে এমফাইসেমা। যক্ষা জিনিসটা আমরা বলছিলাম। আচ্ছা, তো ফুসফুসের ক্যান্সার, তো এটা হচ্ছে অনেক কিছুর মাধ্যমে হয়। প্লিউরিসি, আমাদের যে ফুসফুসের আবরণকে কি বলা হয়? প্লুরা, রাইট? এই প্লুরার যে প্রদাহ, সেটাকে বলা হবে প্লুরিসি। ঠিক আছে, এই যে প্লুরার প্রদাহকে বলা হবে প্লুরিসি। ওকে। ফাইব্রোসিস, ফাইব্রোসিস আমাদের যে ফাইবার মানে আমাদের যে ফুসফুস, সে ফুসফুসের বাইরে কিন্তু তন্তুময়, তন্তুময় ইংলিশটাই হচ্ছে ফাইবার। ঠিক আছে, এই তন্তুময় যে জিনিসটা মানে তন্তুময়ের সাথে প্রাচীরের একটা কানেকশন করাই যেতে পারে। তো ফাইবার বা ফাইব্রোসিস, এর মাধ্যমে এই জিনিসটা বলা যায় যে ধূমপানের ফলে বা অন্যান্য যে কোনো মাধ্যমেই যে কোনো মাধ্যমের জন্যই যে ফুসফুসে যে প্রাচীর, সে প্রাচীরগুলি যখন পুরু হয়ে যায় বা মোটা হয়ে যায়, মোটা হলে কিন্তু মানে অক্সিজেন আদান প্রদানটা একটু কঠিন হয়ে যাবে, রাইট? এই কঠিন হয়ে যাওয়ার এই রোগটাকে বলা হবে ফাইব্রোসিস। ঠিক আছে। হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক হচ্ছে আমরা তো জানি যে অনেক কিছু হতে পারে, এটা আমরা পঞ্চম অধ্যায়ে পড়ে আসছি। আর তোমরা একটু কমেন্ট করে বলে দাও যে হার্ট অ্যাটাকের জন্য কোন ট্রিটমেন্টটা করা কার্যকর হিসেবে বর্ণিত হতে পারে। ঠিক আছে। আচ্ছা, এছাড়া কোভিডের মাধ্যমে কিন্তু ফুসফুসের এই যে ধূমপানজনিত যে জটিলতা, মানে ধূমপান করার ফলে কিন্তু এইসব রোগগুলি হয়। তো তুমি দেখো যে আজ মানে দুনিয়ায় এমন কোনো রোগ নাই, মানে বেশিরভাগ রোগী ধূমপানের মাধ্যমে কিন্তু অনেক বেশি বেগ পাইতে পারে। তো ধূমপান আসলে উচিত না, আমার কথা না, মানে সামগ্রিকভাবে সবার কথা। তো পালন করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু পালন করলে আপনার হায়াত একটু বাইরে যায়, মেন কথা হচ্ছে এটা। কোভিডও ধূমপানের কারণে ঝুঁকিটা বেড়ে যায়। আচ্ছা, তো অনেক আনসার করছে। হ্যাঁ, ভেরি গুড তমা। এটা হচ্ছে, আচ্ছা, হার্ট অ্যাটাকের জন্য যে ট্রিটমেন্টটা করা হয় সেটা হচ্ছে ট্রপোনিয়ন 1। ঠিক আছে, ট্রপোনিয়ন 1। এবং হার্ট ফেলিয়ার, যেটা হার্ট ফেলিয়ারের জন্য যেই ট্রিটমেন্ট করা হয় সেটাকে বলা হয় কি বলা যায়, রক্তের বিএনপি টেস্ট। ঠিক আছে, আওয়ামী লীগ টেস্ট বলতে কোনো টেস্ট এখনো বের হয় নাই, বিএনপি টেস্ট হচ্ছে হার্ট ফেলিয়ারের জন্য। আর কি বলা যায়, এটাই আর কি। তো এতটুকু শেষ, কৃত্রিম শ্বাস প্রশ্বাস। আচ্ছা, যদি এমন কখনো হয় যে কেউ হচ্ছে পানির মধ্যে ডুবে গেছে, পানির মধ্যে ডুবুক বা না ডুবুক, ধরো যে হচ্ছে কারো কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে বা সে শ্বাস নিতে পারতেছে না, তখন আপনি কি করতে পারেন? আপনি সিপিআর দিতে পারেন। সিপিআর কি? এখানে একটা কি বলা যায়, একটা চিত্র থাকার কথা। এই যে যখন কেউ মানে শ্বাস নিতে পারতেছে না, তখন আপনি তারা এমনি শোয়াইতে পারেন। শোয়াই হচ্ছে তার মুখের মধ্যে আপনার এয়ার ব্লো করতে পারেন, তার নাকের মাধ্যমে আপনি এয়ার ব্লো করতে পারেন। আর তারপর না হইলে আপনি হচ্ছে আপনার বুকের মধ্যে দুই হাত এভাবে রেখে চাপ দিতে পারেন। চাপ দিলে কি হবে, আপনার যেই বডির মধ্যে যেই রক্ত আছে, সেই রক্তটা চাপ খায় ব্রেনে চলে যাবে। আর ব্রেনে যখন যাবে তখন ব্রেনে অক্সিজেন
লেভেল বাড়তে থাকবে, মানে ব্রেনে যখন অক্সিজেন লেভেল বাড়তে থাকবে তখন হচ্ছে আপনার মানুষের যে স্বাভাবিকতা সেটা হচ্ছে বাড়তে থাকবে। তো এটার জন্য আমাদের হচ্ছে সবারই সিপিআর এর একটা ট্রেনিং নেওয়াই উচিত, মানে আলাদা কোথাও না, ইউটিউব দেখেও হইলেও মানে একটা সেফটি হিসেবে রাখাই যায় এই একটা স্কিলটাকে। তো এভাবে আপনি করতে পারেন। তো এখানে আবার এরকম কিছু আছে নাকি? আহ, আচ্ছা, এই যে এখানে বিভিন্ন পদ্ধতি আছে, মুখে লাগিয়ে নাকে লাগিয়ে। এটা মেনলি হচ্ছে বাস্তবিক জ্ঞান, এটা মেনলি, ঠিক আছে? আর বিভিন্ন মানুষ আছে যারা হচ্ছে শ্বাস নিতে সম্পূর্ণভাবে অক্ষম, তাদেরকে ভেন্টিলেশনের মাধ্যমে রাখতে হয়, ভেন্টিলেশন পদ্ধতির মাধ্যমে জীবিত রাখা হয়। তো এই যন্ত্রকে বলা হয় ভেন্টিলেটর, ঠিক আছে? অনেকে আছে না যারা হচ্ছে ওই একবারে ওই লাইফ ওয়ার্ডে, আইসিইউতে থাকে, আইসিইউতে বা ওই যে লাইফ সাপোর্টে থাকে, তাদেরকে ওই ভেন্টিলেটরের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয় তাদের অক্সিজেন লেভেল। তো এর মাধ্যমে আমরা আমাদের অধ্যায়টা শেষ করে ফেলেছি। সবাই একটা হাততালি নিজেদের জন্য, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, খুব দ্রুত শেষ হয়েছে। আমি ভাবছি 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগতেও পারে, বাট তাও খুব দ্রুত শেষ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাইছি এবং সেটা সম্ভবও হয়েছে। ঠিক আছে, এখন এই যে এই 1 নাম্বারটা একটু আনসারটা করেন তো ব্রাদার। হিম আর গ্লোবিনের মধ্যে কোনটা বেশি? গ্লোবিন বেশি, ঠিক আছে? হিম যদি একটা হয়, গ্লোবিন হবে 25টা, তার মানে এর অনুপাত হবে ক। আনসার হবে ক, ঠিক আছে? এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, 10 নাম্বারটা আনসার করেন তো ব্রাদার। 10 নাম্বার করেন, আমি দেখতেছি দেখতেছি, সমস্যা নাই। আবার 7 নাম্বারও করেন, দাঁড়ান, আগে 10 নাম্বার করেন। আচ্ছা, হ্যাঁ তোমা লিখছে ক। আচ্ছা, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড বাইকার্বনেট এর সাথে শ্বাসক্রিয়ার কোনো সম্পর্ক নাই। বাইকার্বনেট আমরা কোথায় দেখছিলাম? হ্যামবার্গার শিফট বা ক্লোরাইড শিফট, যে আহ, কি বলে, বাইকার্বনেট বের হয়ে যায় আর ক্লোরাইড ঢুকে যায়, এটা হচ্ছে হ্যামবার্গার শিফট। আর এটার হচ্ছে আবিষ্কার করছে হচ্ছে বিজ্ঞানী জ্যাকব। ওকে, ঠিক আছে। তো এটা এখন হচ্ছে 7 নাম্বারটা করেন সবাই, 7 নাম্বারটা করেন। তাকায় আছি তাকায় আছি, ঘাড় ব্যথা করতেছে প্রচুর। হ্যাঁ, আবির লিখছে, আবার তমাও লিখছে। হ্যাঁ, দুজনেরই হয়েছে। আরে এখানে তো প্রশ্নই আছে, উত্তরই আছে, আমি মানে দেখি তো করা যায় তাও। আচ্ছা, আমরা কিন্তু এটা পড়ছিলাম কিন্তু, যে পূর্ণবয়স্ক মানুষের লৌহের পরিমাণ কত থাকে বয়সে, সব মানে পুরো বডিতে লৌহ থাকে হচ্ছে 4 থেকে 5 গ্রাম সর্বোচ্চ ম্যাক্স, ঠিক আছে? আমরা এখন আমাদের অধ্যায়ের একবারে ইতি পর্যায়ে চলে আসছি। তো এখন হচ্ছে আমাদের খালি বিদায় জানানোর একটা অবস্থা রয়েছে, বাট আর কি আছে, এটাই, আর কোনো কিছু তো নাই, পাচ্ছি না। আচ্ছা, হুম, তো আমরা এর মাধ্যমে আমাদের অধ্যায়টা শেষ করছি। কেলো, এর মাধ্যমে আমরা আমাদের অধ্যায়টা শেষ করেছি। তো জোরে একটা নিঃশ্বাস নেন আর নিঃশ্বাস ছাড়েন, ঠিক আছে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন আমরা নিজেদের কাজ করি, এবং আমার একটা অনুরোধ, যে এই অধ্যায়টা আমরা যে আজকে শেষ করলাম, এটা আমার মনে হয় যে আপনার মোটামুটি 2 থেকে 3 বার রিভিশন দেওয়া উচিত। খুবই সহজ অধ্যায়, একটা রিভিশনে সর্বোচ্চ 45 থেকে 1 ঘন্টা লাগবে। পরবর্তী রিভিশনে আপনার লাগবে আধা ঘন্টা, তার পরবর্তী রিভিশনে আপনার লাগবে মাত্র 10 মিনিট, ঠিক আছে? 3 বার রিভিশন ইজ আবশ্যক। তারপর বাকি যদি দিতে পারেন দিতে পারেন। এবং আরেকটা জিনিস আমি হচ্ছে সাজেস্ট করব, সেটা হচ্ছে এই অধ্যায়ের প্রশ্নগুলি সম্পর্কে আপনি একটু আইডিয়া নেন। এটার জন্য হচ্ছে আপনার একটু যেতে হবে প্রশ্ন ব্যাংকে, সেখান থেকে আপনি আইডিয়া নিতে পারেন। এছাড়া আপনি আইডিয়া নিতে পারেন বিভিন্ন প্রশ্ন ব্যাংক সলভের মাধ্যমে, আলাদা অন্যান্য প্রশ্ন ব্যাংক সলভের মাধ্যমে আপনার আইডিয়া হবে। প্রশ্ন ব্যাংক সলভ ইজ মাস্ট ভাই, আপনি অন্য যাই বলেন না কেন, এই প্রশ্ন ব্যাংক স্কিপ করাটা একটা সবচেয়ে বড় বোকামি হিসেবে আপনার প্রমাণিত হবে যদি আপনি সেটা স্কিপ করেন। তো তো দেখতে দেখতে একবারে ইতিমুহূর্তে চলে আসছি। সবাইকে জানাই সাধুবাদ, এবং এই ক্লাস সম্পূর্ণ জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আহ, ভুল ত্রুটি হইতেই পারে, আহ, ভুল ত্রুটি হওয়ার জন্য আমি
সম্পূর্ণভাবে না হওয়ার জন্যে আমি হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করছি। বাট তাও অনেকদিন পর যেহেতু ক্লাস নিচ্ছি, কিছু তো সমস্যা হইতেই পারে। তো স্বাভাবিকভাবে জানাই সবাইকে সাধুবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। প্রশ্ন ব্যাংক সলভ করেন এবং আমাকে স্মরণ করেন, ঈশ্বরকে স্মরণ করেন এবং মনোজাত করেন। দ্যাটস ইট। আর কয়েকটা পরীক্ষা দিয়েন। অনলাইনে অনেক প্রশ্ন তো অ্যাভেলেবল আছেই। বাকিটা দেখে নিন। দেখা যাক সবাই। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। উই আর লিভিং, উই আর গোয়িং ডার্ক। থ্যাংক ইউ।